অ্যাসাইনাই বলো, অ্যালভিওলাই বলো, ইন্টারক্যালেটেড ডাক বলো, মানে প্রাথমিক পর্যায়ের ডাকগুলিকে আমরা বলি ইন্টারক্যালেটেড ডাক, যেগুলো কোনো অ্যাসাইনাই অ্যালভিওলাই থেকে শুরু হয়। মানে দরজা থেকে বেরোলেই যে প্রবেশ পথ, সেটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডাক্ট। আর একটু দূরে গেলে স্ট্রিয়েটেড ডাক্ট। আর দরজা থেকে বেরোয় রাস্তায় গেলে সেটা হলো লার্জার ডাক্ট অর ইন্টারলোবুলার ডাক্ট অর সেক্রেটরি ডাক্ট অর কালেক্টিং ডাক্ট, বিভিন্ন নামে বলে। ঠিক আছে, তাহলে অ্যাসাইনাসের বেজে বেজে যে সেলগুলি থাকুক না কেন, সেরাস সেলই থাকুক, মিউকাস সেলই থাকুক, ম্যামারি গ্ল্যান্ডে মিল্ক প্রডিউসিং সেলই থাকুক, সেগুলির নিচে নিচে বেসমেন্ট মেমব্রেন উপরে, বাট সেলের বেজাল লেয়ারের বেজাল পার্টের নিচে মাঝখানে প্লেস করা থাকে এক বিশেষ ধরনের এপিথেলিয়াম, যেগুলিকে বলে কি বলো? তাহলে কোথায় কোথায় পাওয়া যাবে বলো মায়োএপিথেলিয়াল সেল? exocrine glands, প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, তারপরে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, মেমারি গ্ল্যান্ড, এইসব জায়গায় আমরা কি পাবো? মায়োএপিথেলিয়াল সেল। কারণ এগুলি কন্ট্রাক্ট করলেই ওই যে অ্যাসাইনাসের মধ্যে যে ইয়েগুলি জমা থাকে, প্রোডাক্ট গুলো, স্যালাইভারি গ্ল্যান্ডের ক্ষেত্রে স্যালাইভা, আর মেমারি গ্ল্যান্ডের ক্ষেত্রে মিল্ক, এগুলো ওই মায়োএপিথেলিয়াল সেল যখন কন্ট্রাক্ট করে তখন ওগুলি তোমার সেক্রেশনটা হয়। ঠিক আছে, তো আমি সেই মাসেল টাঙের থেকে এখানে চলে এসেছি। মাসেলস গুলি সম্বন্ধে একটু আমাদের রিভিশন হয়ে গেল। এটা অনেক সময় টেবুলেটেড ফর্মে পেপার 1 এর গ্রুপ এ তে দিয়ে থাকে, give the differences between various type of muscles in a tabulated form. এটা হয়তো 4 ডিফারেন্স দিতে পারে অথবা 4 হিস্টোলজিক্যাল ডিফারেন্স দিতে পারে। খেয়াল করবে, যদি হিস্টোলজিক্যাল ডিফারেন্স চায় তাহলে হিস্টোলজির কথাবার্তাই লিখতে হবে, আর যদি এমনি ডিফারেন্স চায় তখন তুমি নানান ভলান্টারি ইনভলান্টারি সেগুলো লিখতে পারো। কিন্তু হিস্টোলজিক্যাল ডিফারেন্স থাকলে কি তুমি ভলান্টারি ইনভলান্টারি লিখতে পারবে? no sir, নো স্যার, পারবে না। হ্যাঁ, সুতরাং একটু বুদ্ধি করে লিখবে। হিস্টোলজি দেখলে তুমি লিখবে যে নিউক্লিয়াস কিরকম দেখতে, কিরকম নিউক্লিয়াস কোন দিকে থাকে, কোনটা ব্রাঞ্চিং, কোনটা নন ব্রাঞ্চিং, কোনটা স্ট্রিয়েশন থাকে, এগুলো লিখবে। আবার কোথায় থাকে সেটা কিন্তু হিস্টোলজির মধ্যে পড়ে না। ঠিক আছে, আমি তাহলে সেই আগের জায়গায় চলে যাচ্ছি। আমি গল্পের মতো করে বলে যাবো, তো তোমরা শুনো, মজা করে শুনো। স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো তো বাবা, বলো। স্যার স্যার অ্যাকর্ডিং টু ফোর্স অফ অ্যাকশন মাসেলকে দুই রকমের মাসেল হয়, একটা হচ্ছে স্পার্ট মাসেল, একটা হলো শান্ট মাসেল। এই দুইটার মানে ডিফারেন্সটা কি আর কি বুঝি নাই কি জিনিস? স্যার। অ্যাকর্ডিং টু ফোর্স অফ অ্যাকশন মাসেল আর টু টাইপস, স্পার্ট মাসেল এন্ড শান্ট মাসেল। স্যার এই দুইটা মাসেলের কাজ কি ওইটা বুঝি নাই। এটা আমি এই মুহূর্তে ঠিক বলতে পারছি না, কেমন এটা ফিজিওলজিক্যাল ব্যাপার, তো আসলে ফাংশন গুলি একটু দেখে নিও। এটা কোন কোন মাসেলস কে তোমার শান্ট মাসেল বলেছে? স্যার শান্ট মাসেল বলেছে স্যার ব্রাকিওরেডিয়ালিস মাসেলকে, which acting at the elbow joint, আর যে স্পার্ট মাসেল বললো স্যার ব্রাকিয়ালিস মাসেলকে, ওইটাও এলবো জয়েন্টের মধ্যেই কাজ করে। তো আমরা তো এগুলো পড়াই না, আমরা পড়ি অ্যাকর্ডিং টু মাসেলস, কোনটা প্রাইম মুভার, কোনটা অ্যান্টাগনিস্ট, কোনটা অ্যাগনিস্ট, কেমন? যেমন আমরা যে যে দুটো মাসেলস এর কথা বললাম, ব্র্যাকিয়ালিসটা হচ্ছে প্রাইম মুভার ফর ফ্লেকশন অফ এলবো জয়েন্ট, তাই না? আর এটাকে অ্যাগনিস্ট মানে হেল্প করে কিন্তু বাইসেপস ব্র্যাকাই। আমরা এগুলো জিজ্ঞেস করব, আমরা ওগুলো জিজ্ঞেস করব না, কেমন? ওই অ্যাসপেক্ট গুলি আমরা জিজ্ঞেস করব না। আমরা জাস্ট কোনটা প্রাইম মুভার, কোনটা অ্যান্টাগনিস্ট, কোনটা অ্যাগনিস্ট, কোনটা সাইনার্জিস্টিক, এই অ্যাকশন গুলি আমরা জানতে চাইব।
বুঝতে পেরেছো? জি স্যার। ফ্লেকশনের এলবো জয়েন্টের ফ্লেকশনের অ্যান্টাগনিস্ট হিসেবে কে কাজ করে? প্রাইম মুভার হিসেবে যদি ব্রাকিয়ালিস মাসেল কাজ করে, তাহলে অ্যান্টাগনিস্ট মাসেল হিসেবে কে কাজ করবে বলো? ট্রাইসেপস ব্রাকাই। ট্রাইসেপস ব্রাকাই। হ্যাঁ, এই জিনিসগুলি পড়তে হবে। এর বাইরে আমি বলে দিলাম, কিচ্ছু জিজ্ঞেস করবে না, তুমি লিখে রাখো কেমন। আগে বড় বড় জিনিস পড়ো। স্যার ফ্লেকশনের অ্যান্টাগনিস্ট বাইসেপস, হুম, ফ্লেকশনের অ্যান্টাগনিস্ট এক্সটেনশন যেটা করে সেটা হবে না, যেটা অ্যান্টাগনিস্ট বলছেন? না না, যখন ফ্লেকশন করবে তখন হচ্ছে বাইসেপস ব্রাকাইটা তো প্রাইম মুভার, জি স্যার। আর সেটাকে আবার একটু বাধা দেবে কে পেছন থেকে? পেছনে যে এক্সটেন্সর গ্রুপের মাসেলের মেইন মাসেল কি আছে? ট্রাইসেপস। ট্রাইসেপস ব্রাকাই। হ্যাঁ, না হলে তো কন্ট্রোল করতে পারবে না। হঠাৎ করে একেবারে এমন ভাবে ফ্লেকশন হবে, একদম জয়েন্ট টয়েন্ট ভেঙে চুরে শেষ হয়ে যাবে। এই জন্য সবসময় মানে একটা ব্যালেন্স করে থাকে এরকম। ঠিক আছে, এগুলি একটু দেখে নিও। আজকে প্রসঙ্গে হিস্টোলজিতেই থাকি। আগে বড় বড় জিনিসগুলি পড়ে ফেলবে, হ্যাঁ, ছোট জিনিস নিয়ে পরে মাথা ঘামাবে। এই বড়গুলি তোমরা পারো না, এটাই হলো সমস্যা। ওই যখন বলে যে মাসেলস ফাংশনালি কয় টাইপের, এই চারটা নামই অনেকে বলতে পারো না। অনেকে কষ্ট করে বললেও আবার চারটা মাসেলের এক্সাম্পল দিতে পারো না। আচ্ছা, টাঙের তো আর কোনো কিছু জিজ্ঞেস করার, আমার মনে হয় টাং খুব ভালোভাবে পড়িয়েছে, তাই না? টাং খুব ভালোভাবে পড়িয়েছে। আচ্ছা, তোমরা ইয়ে পড়েছো, থোরাক্স এগুলি কার্ডগুলি শুরু করেছো পড়া? অ্যান্সার দাও না বাবা, চুপ করে থাকো না, অ্যান্সার দাও। কিছু কিছু টপিক ওয়াইজ একটু দেখতেছি। এগুলি পড়া শেষ, যেমন এই যে হার্ট, লাং, এগুলি দিয়ে শুরু করো না, বড় বড় জিনিসগুলি শুরু করো। এগুলি দিয়ে তো পরীক্ষা, আমি বরাবর বলে আসছি। হার্ট, লাং গুলি আমি নেক্সট ক্লাস যদি কখনো সুযোগ পাই, আমি হার্ট, লাং সম্বন্ধে তোমাদের পড়া দেবো, থোরাক সম্বন্ধে পড়া দেবো। তোমরা সবাই পড়ে আসবে, বি প্রিপেয়ার। নেক্সট ক্লাসে আমি হার্ট, লাং, ডায়াফ্রাম সম্বন্ধে পরীক্ষায় কি কি রিটেন আসে, ভাই কি কি জিজ্ঞেস করে, ডায়াফ্রাম, এগুলি টিচারদের পছন্দনীয় কোশ্চেন, এগুলো নিয়ে আলাপ করব। এপিগ্লোটিস আমরা পড়েছি। এপিগ্লোটিসে কি কার্টিলেজ থাকে বলো তো, আমরা একটু রিভিশন হয়ে যাক। এপিগ্লোটিসে কি কার্টিলেজ থাকে? ইলাস্টিক কার্টিলেজ। ইলাস্টিক কার্টিলেজ। আর কি কি কার্টিলেজ আছে? আয়ালিন কার্টিলেজ, ফাইব্রো কার্টিলেজ। তিনটা কার্টিলেজের মধ্যে রিটেনে কিন্তু ডিফারেন্স থাকে, জাস্ট লাইক মাসল, যে give the difference between various types of cartilage in a tabulated form. সুতরাং এই অ্যান্সার গুলো রেডি করে রাখো। আয়ালিন কার্টিলেজ, ফাইব্রো কার্টিলেজ। আর কেউ কিছু বললে? মরিয়ম, তোমার রোল নাম্বার কত? স্যার 30। তোমারটা আনমিউট ছিল, তুমি কিছু বলেছো নাকি? আচ্ছা শোনো, তাহলে ওই অ্যাপিয়ারেন্সটা বলবে প্রথমে, যে হায়ালিন কার্টিলেজটা ব্লুইশ ট্রান্সপারেন্ট, আর ইলাস্টিকটা ইয়েলোইশ,
স্যার হ্যাঁ বলো, কেউ কিছু বলবে? স্যার ওর নেট মেবি একটু সমস্যা করতেছে, তো স্যার লাইক ওর কথাগুলো একটু পরে পরে আসতেছে, কেটে কেটে, সেজন্য স্যার। ও, দ্যাট ইজ হার প্রবলেম। তোমরা সবাই শুনতে পারছো তো? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে, তাহলে কোনটায় সেল বেশি থাকবে? সেল বেশি থাকবে সবচেয়ে হলে ইলাস্টিক কার্টিলেজের সেলগুলি বেশি থাকবে, এটাকে সেলুলার কার্টিলেজও বলে, এবং স্ক্যাটারলি সাজানো থাকবে এবং অ্যাবান্ডেন্ট ইলাস্টিক ফাইবার থাকবে। আর ফাইব্রো কার্টিলেজে অ্যাবান্ডেন্ট কোলাজেন ফাইবার থাকবে। আর কন্ড্রোব্লাস্ট কার্টিলেজের সেলের নাম কি? কন্ট্রোল। হ্যাঁ, কন্ড্রোসাইট। ব্লাস্ট সেল হচ্ছে মানে ইমেচিউর সেল, ওটা যখন কাজ করা শেষ হয়ে যায়, বুড়ো হয়ে যায়, সেগুলোকে আমরা অস্ট্রিওসাইট বলি, কন্ড্রোসাইট। আর বোনসের বেলা বলি অস্ট্রিওব্লাস্ট, অস্ট্রিওসাইট। আর বোনসে একটা আলাদা সেল আছে অস্ট্রোপ্লাস্ট, এটা রিমডেলিং করে। যাই হোক, এখানে তাহলে তিনটা কার্টিলেজের মধ্যে হায়ালিন কার্টিলেজের সেল সবচেয়ে বেশি, এটার কোনো নির্দিষ্ট লিমিটেশন নাই, স্ক্যাটারলি থাকবে। ফাইব্রো কার্টিলেজে সুন্দর করে অ্যারেঞ্জ প্যারালালি থাকবে কোলাজেন ফাইবার বরাবর। আর হায়ালিন কার্টিলেজে কি বলেছিলাম আমি? আমি একে দেখিয়েছিলাম স্যার কিরকম সেল ভাবে নেস্ট। সেলনেস থাকবে, একেবারে যে স্পেসিফিক ভাবে সেলনেস একদম ওয়েল ডিস্ট্রিবিউটেড নাও থাকতে পারে, দুই একটা সেল ছড়ানো ছিটানো থাকতে পারে, তবে তিন চারটা জায়গায় ছবি আঁকলে সেলনেস থাকবে। একটা সেলনেস দিলেই আমরা বুঝে ফেলবো যে এটা হায়ালিন কার্টিলেজ। ঠিক আছে। আর ইলাস্টিক কার্টিলেজ কোথায় পাওয়া যায়? আমি বলেছি 3E ফর্মুলা রাখবে। 3E মানে কি? স্যার এপিগ্লটিস, ইউস্টেশিয়ান টিউব এন্ড এক্সটার্নাল ইয়ার। আর ফাইব্রো কার্টিলেজ? ইন্টারভার্টিব্রাল ডিস্ক আর মেনিসকিস। আর তোমার হায়ালিন কার্টিলেজ? ট্রাকিয়া, আর্টিকুলার সারফেস। আর্টিকুলার কার্টিলেজ অনেক আছে আমাদের, প্রত্যেকটা জয়েন্টের, সাইনোভিয়াল জয়েন্টের আর্টিকুলার সারফেস কভার করা থাকবে আর্টিকুলার কার্টিলেজ, তাই না? শর্ট নোটও থাকে কিন্তু আর্টিকুলার কার্টিলেজ নামে শর্ট নোট থাকে, কিছুই না। In the synovial joint, the bony articular surface is covered by a cartilage called articular cartilage. It is hyaline type of cartilage. It protects the bone and smoothing the movement. Bas shesh. এইভাবে থাকতে পারে। তোমরা বেঁচে গেছো, এর পরের বার থেকে তোমার পরের ইয়ার থেকে নতুন আসতেছে, আরো নতুন এডিশন হচ্ছে। প্রবলেম বেসড কোশ্চেন, সিনারিও বেসড কোশ্চেন কম্পালসারি, প্রত্যেক গ্রুপ থেকে একটা করে দিতেই হবে। ঠিক আছে, তো এটা ডিফারেন্স। সেল নেস্ট প্যারালালি অ্যারেঞ্জ থাকে কোলাজেন ফাইবার, ফাইব্রো কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ হচ্ছে হ্যাপাজেটলি থাকে, আর ইলাস্টিক ফাইবার থাকে। এটা গত ক্লাসে এঁকেছিলাম, তাই না? এটা ইলাস্টিক কার্টিলেজ। আচ্ছা, এগুলো তো দেখিয়েছি, এগুলি দেখিয়েছি। এটা কি ধরনের এপিথেলিয়াম বলতো? সাপোজ পরীক্ষায় আসলো যে রাইট অ্যাবাউট pseudostratified ciliated columnar epithelium, একজন আমাকে একটু শর্টকাটে একটু বলো কি কি লিখবে, একটু বলো তো, নির্ভয়ে বলো। বলো বলো বলো, নো প্রবলেম। আমি যেই বলো না কেন আমি ওয়েলকাম জানাই। হ্যাঁ বলো। Sir, all cells touch basement membrane, but the heights are not equal.
nucleus are not at the same level, and it gives a false appearance of multilayered epithelium. ঠিক আছে। সাধারণত এখানে সিলিয়া থাকে। সাধারণত এই এপিথেলিয়াম গুলো তো এগুলি এডিশনাল কথাবার্তা একটু বলে দেবে। সাধারণত এখানে সিলিয়া গুলি থাকে এবং সাথে কিছু কি সেল দেখা যাচ্ছে বলতো মাঝে মাঝে গ্যাপে গিয়ে Goblet cell. গবলেট সেল দেখা যাচ্ছে এবং এরা সাধারণত ডিস্ট্রিবিউটেড থাকে কোথায়? স্যার রেসপিরেটরি Upper respiratory tract. হ্যাঁ, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। রেসপিরেটরি ট্র্যাক্টও বলতে পারো, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বলতে পারো, নো প্রবলেম। এই তো হয়ে গেল, এর চেয়ে বেশি কিছু তো দরকার নাই। একটু ছবি আঁকাবে, যে দুটো লেয়ার দেখা যাচ্ছে, এই যে একটা ছবি, কিন্তু যে তুমি যে কথাগুলি বললে একটা ছবি আঁকলেই আমরা বুঝে নেই যে আর কিছু দেখবোই না। তুমি কি লিখছো, বানান ভুল হলো কি না হলো আমরা অত দেখতে যাই। তুমি যদি এই ছবিটা এঁকে দাও, ছবি সুন্দর হতে হবে এমন কোনো কথা নাই। একেবারে তোমাকে যে আর্টিস্ট হতে হবে এমন কোনো কথা নাই। তুমি জাস্ট জিনিসটা তোমার কনসেপশনটা বুঝিয়ে দাও, এই তো। ঠিক আছে, এটা কিসের ছবি? আমি একটু একটু এটা যাই, এটা রিক্যাপিচুলেশন হবে। এটা কিসের ছবি বাবা? লাং। পরে আমি আরো কিছু ছবি অ্যাড করেছিলাম। এটা কিসের ছবি বলো তো? ক্রস সেকশন লাং। মাইক্রোস্কোপের নিচে, পানি খেলাম একটু। মাইক্রোস্কোপের নিচে ঠিক এরকমই সার্কুলার একটা ফিল্ড দেখতে পাবে। ল্যাবে সাধারণত এর বেশি আর দেখা যায় না, 10 পাওয়ারে এরকমই। দেখলেই বুঝতে পারবা, লাং লিখে দিবা। তো বাকি তো জানাই আছে লাংসে কি থাকবে, যে ফাঁকা জায়গাগুলি আর ফিল্ড অ্যালভিওলাই থাকবে, আর কিছু ব্রঙ্কিওল থাকবে, আর কিছু আর্টারি থাকবে, আর আর তোমার এক্সট্রা কথাবার্তা ওগুলি লিখতে পারো। লাইনিং এপিথেলিয়াম, লাইনিং এপিথেলিয়াম কি হবে আমি যে জন্য জিজ্ঞেস করেছি। লাইনিং এপিথেলিয়াম Simple squamous epithelium. সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। আচ্ছা, ব্রঙ্কাইল লাইনিং এপিথেলিয়াম, ব্রঙ্কিউল, যদি আমি টার্মিনাল ব্রঙ্কিউল বলি। সিম্পল সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। আচ্ছা, আর যদি আমি এমনি বড় একটা ব্রঙ্কিউল বললাম, ব্রঙ্কিউল, হ্যাঁ, সেগমেন্টাল ব্রঙ্কাস যদি বলি, ব্রঙ্কাসের লাইনিং এপিথেলিয়াম কি হবে? Pseudostratified columnar epithelium. কার্টিলেজ থাকবে? থাকবে। Present. কি কার্টিলেজ থাকবে? Hyaline কার্টিলেজ। স্মুথ মাসল থাকবে? স্মুথ মাসল থাকবে? Yes, থাকবে। sir. Yes, sir. থাকবে। তাছাড়া তো ব্রঙ্কো কনস্ট্রিকশন হতে পারতো না, তাই না? আমরা প্যারাসিম্পথেটিক স্টিমুলেশন দিলে ব্রঙ্কাস কনস্ট্রিকশন হয়। যেমন অ্যাজমার পেশেন্টের কিন্তু ব্রঙ্কো কনস্ট্রিকশন হয় ওদের প্যারাসিম্পথেটিক স্টিমুলেশনের জন্য। তখন আমি কি তাদের কি ধরনের ড্রাগ দেই? সিম্প্যাথোমিমেটিক ড্রাগ। হ্যাঁ, তাহলে এই যে ড্রাগ গুলো কার উপরে কাজ করছে? স্মুথ মাসেলের উপরে কাজ করছে। এটা লাংয়ের আরেকটা ছবি, এরকম ছবিও কিন্তু থাকতে পারে। এটা আমি সেদিন দেখাই নাই, এটা আরেকটা অ্যাড করেছি। এটা লাংয়ের আরেকটা ছবি। এইটাও লাংয়ের আরেকটা ছবি, এটা বোধহয় দেখিয়েছিলাম। এখানে তোমার ব্রঙ্কিউল দেখিয়েছে, ব্রঙ্কিউল এপিথেলিয়াম, এখানে সিলিয়েটেড এপিথেলিয়াম হবে। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট তো ব্রঙ্কিউল, সুতরাং সিলিয়েটেড এপিথেলিয়াম হবে, এটাই দেখিয়েছে ব্রঙ্কিউল। আর এগুলো অ্যালভিওল, এগুলো হাই পাওয়ারে দেখিয়েছে, হাই পাওয়ার। অ্যালভিওলার ডাক্ট, তারপরে এটা হচ্ছে অ্যালভিওলার ওয়াল। কি টাইপের সেল থাকে ওয়ালে বলেছিলাম? Type 1 and type 2 pneumocyte. টাইপ 2 নিউমোসাইটের কাজ কি?
to release surfactant. সারফেক্টেন্ট। আচ্ছা, সারফেক্টেন্ট কোন এজে রিলিজ হয়? আমি একটু এক্সট্রা কথাবার্তা বলি, কেমন? কোন এজে রিলিজ হয়? 23rd week of intrauterine life. মান দিয়ে বলো তো। 6th to 7th month of intrauterine. হ্যাঁ, সাধারণত 6.5 মান্থস থেকে সারফেক্টেন্ট সেক্রেশন শুরু হয় এবং তখনই লাং এক্সপ্যান্ড করার সক্ষমতা অর্জন করে এবং সারফেক্টেন্ট না থাকলে বাচ্চা বাঁচত না, কেমন? তো অনেক কনজেনিটাল ডিজিজের মধ্যে সারফেক্টেন্ট তৈরি করতে পারে না। এইসব বেবি গর্তের পরপরই ওই যে প্রথমে নিঃশ্বাস নেয়, হ্যাঁ, নিঃশ্বাস নেওয়া মানে প্রথম কান্না, তারপরে যখন নিঃশ্বাসটা আবার বের হয়ে যায়, কলাপস হয়ে গেল না, সেই কলাপস লাংস আর কখনোই ডিস্টেন্ড করতে পারবে না। তাহলে সেই ডিজিজটার নাম কি? Respiratory distress syndrome. আরডিএস, রেসপিরেটরি Distress syndrome. Distress syndrome. এটাও জিজ্ঞেস করে। এটার আরেকটা নাম আছে, বলো তো? Hyaline In memory. হ্যালিন মেমব্রেন ডিজিজ। আচ্ছা, তাহলে ভায়াবল বেবি কি? এমব্রায়োলজি থেকে যদি জিজ্ঞেস করে ভায়াবল, হোয়াট ইজ ভায়াবল বেবি? Surfactant secrete হওয়ার পরের age থেকে সে viable. হ্যাঁ, তাহলে কোনো একটা জেস্টেশনাল এজের যদি 6 মাসের আগে যদি কোনো ধরো মায়ের অসুস্থ হয়ে গেল, কোনো মা অসুস্থ হয়ে গেল, বাট শি ইজ প্রেগনেন্ট, এখন মাকেও বাঁচাতে হবে, বাচ্চাকেও আমরা বাঁচানোর চেষ্টা করবো অ্যাজ এ ডক্টর। তখন আমরা যতদূর সম্ভব বাচ্চাটাকে 6.5 থেকে 7 মাস পর্যন্ত প্রেগনেন্সি কন্টিনিউ করতে। তার কারণটা কি? To allow secretion of surfactant. যদি সম্ভব হয়, যে যাবতীয় লজিস্টিক সাপোর্ট দিয়ে ড্রাগ দিয়ে কন্টিনিউ। কারণ তার আগে তো বাচ্চাটাকে যদি আমি সিজার করি তাহলে বাচ্চাটা কি হয়ে যাবে, সারফেক্টেন্ট তো থাকবে না, কেমন? যদিও আজকাল আর্টিফিশিয়াল সারফেক্টেন্ট দিয়ে চেষ্টা করা হয়, তবুও সেগুলো অনেক ক্রিটিক্যাল। তো এই কারণে আমরা 6.5 মান্থ to 6 to 7 মান্থস পর্যন্ত আমরা ভায়াবল বেবি বলি, আমরা ট্রাই করি। আবার অনেক সময় মেডিকেল লিগ্যাল প্রশ্ন আসে, কোনো বাচ্চা যদি অ্যাবর্শন হয় যেটা যদি ইচ্ছার বিরুদ্ধে হয়, তাহলে যদি সেই বাচ্চার বয়স যদি 6 মাসের আগে হয়, তাহলে বাচ্চাটা যেহেতু ভায়াবল না, তার একরকম সাজা হবে। আর যদি বাচ্চাটা 8-9 মাসে হয়, তার মানে বাচ্চাটার বাঁচার ক্ষমতা ছিল, তার আরো গুরুতর শাস্তি হবে। সুতরাং ফরেনসিক দিক থেকেও ভায়াবল বেবির একটা ইম্পর্টেন্স আছে। ঠিক আছে, এগুলো জাস্ট এমনি গল্পের মতো বলছে। আচ্ছা, একটু আগে যে স্লাইডটা দেখালাম, এটা কিসের স্লাইড বাবা? এটা লেখাই তো আছে। Bronchus. ঠিক আছে, হ্যালিন কার্টিলেজ দেখো, এখানে অবশ্য সেলনেস দেখা যাচ্ছে, ছোট জায়গায় এই জায়গাটা সেলনেস নাই, কিন্তু দেখো মানে ব্লুইশ কালার, এখানে ফাইবার খুব কম। এটা দেখিয়েছি তোমাদেরকে, এটা লাং অ্যালভিওলাই একটা ডায়াগ্রামেটিক্যালি ছবি। এটা হচ্ছে টাইপ 2 নিউমোসাইট, যেটাকে বলে গ্রানুলার নিউমোসাইট, আর যেটা টাইপ 1 সেটার মধ্যে কিন্তু নন গ্রানুলার, এটাই বেশি থাকে। সিম্পল স্কোয়ামাস, দুটোই সিম্পল স্কোয়ামাস, কিন্তু এটা গ্রানুলার, এটা নন গ্রানুলার, এটা সারফেক্টেন্ট সেক্রেট করে। আর অ্যালভিওলার ওয়ালে আরেকটা সেল থাকে, সেলটার নাম কি? ম্যাক্রোফেজ, অ্যালভিওলার ম্যাক্রোফেজ ডাস্ট সেল। আর এটা অ্যালভিওলার বাইরে যে ক্যাপিলারি থাকে, ক্যাপিলারির বাইরে আরবিসি আছে দেখো,
তাহলে এই মেমব্রেনটার নাম কি? রেসপিরেটরি মেমব্রেন। একদিক দিয়ে কিন্তু লাংস আমাদের পড়া হয়ে যাচ্ছে। রেসপিরেটরি মেমব্রেনের লেয়ারটাও অনেক সময় পরীক্ষায় আসে। রাইট অ্যাবাউট দ্য রেসপিরেটরি মেমব্রেন। ভেতর থেকে বাইরে কি কি বলবে বলো তো দেখি, যদি ভেতর থেকে বাইরে যাও কি কি বলবে? Sir, first of all, a layer of fluid lining the alveolus containing surfactant, then alveolar epithelium, then epithelial basement membrane. এপিথেলিয়াম গুলো কি রকম বলে ফেলো একবারে। Sir, simple squamous epithelium. হুম, তারপরে হচ্ছে a thin interstitial space between the alveolar epithelium and capillary membrane. তারপরে basement membrane of capillary endothelium and then capillary endothelium. থ্যাংক ইউ। তাহলে এদিক দিয়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। তাহলে এটা একটু জানবা সারফেক্টেন্ট সম্বন্ধে, রেসপিরেটরি মেমব্রেন সম্বন্ধে, নিউমোসাইট 2 সম্বন্ধে, ডাস্ট সেল সম্বন্ধে। আচ্ছা, ডাস্ট সেল এখান থেকে কার্বন পার্টিকেলস তারপরে ডাস্ট পার্টিকেলস গুলি নিয়ে লাংসের সারফেসে নিয়ে যায়, তাই না? এটা কি দিয়ে নিয়ে যায় তোমরা কেউ জানো? আর্টারি দিয়ে নিয়ে যায়, ভেইন Sir, দিয়ে, lymphatics. হ্যাঁ লিম্ফ্যাটিক্স দিয়ে নিয়ে যায়। লিম্ফ্যাটিক্স দিয়ে নিয়ে ওই সারফেসে রেখে আবার ঘুরে ফিরে অ্যালভিওলাইতে আসে। এর কাজই হচ্ছে স্ক্যাভেঞ্জার, মানে এই যে কুলি আছে না, কুলি মাথায় করে নিয়ে যায়, বাজার করে মাথায় করে নিয়ে যায়, বাজারে দিয়ে আসে, আবার সে বাজারে ফেরত যায়। তো ম্যাক্রোফেজ অনেকটা ওই রকমই। এই কারণে লাংসের সারফেস, বাচ্চাদের লাংসের সারফেস গুলি কিরকম থাকে কালার? Pinkish, আর যত বয়স হতে থাকবে তাদের Dark slate gray. এটাকে মটেল ব্ল্যাক বলে, ডার্ক বলে না, কি বলে? মটেল ব্ল্যাক, মানে ছোপ 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 কালো, এটাকে বলে মটেল ব্ল্যাক কালার। তাহলে যদি পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে লাংসের সারফেস গুলি মটেল ব্ল্যাক কেন, তুমি কিভাবে অ্যান্সার দেবে? বাংলায় বললেও হবে, অসুবিধা নাই। বলো তো কেন মটেল ব্ল্যাক? dust cells scavenges the dark debris to lung surface. ঠিক আছে, এবার আসো রেসপিরেটরি, আমাদের শেষ জিআইটির একটু গতকালও দেখিয়েছে, আজকে আর একটু দেখে জিআই ট্র্যাক্ট। জিআই ট্র্যাক্টের মূল কাজ কি বলতো? এখানে আসলে এলিমেন্টারি ট্র্যাক্টই দেওয়া হয়েছে, কি কাজ বলতো? একদম প্রথম থেকে কি হচ্ছে? Food intake, Digestion. food intake, digestion. তারপরে ডাইজেস্টিভ প্রোডাক্ট গুলি কোথায় যাচ্ছে দেখো তো? কোথায় কোথায় গেল ডাইজেস্টিভ? Stomach, স্টোমাকে। এই যে স্টোমাকে গেল কি ভেইন দিয়ে গেল? স্টোমাক Hepatic থেকে, vein. Portal vein. আরে বাবা, এতদিন পরে যদি বলে হেপাটিক ভেইন দিয়ে যায় তাহলে কি পোর্টাল ভেইন দিয়ে? অন্য কোথাও পোর্টাল ভেইন সচরাচর নাই। এই যে এখানেই ওই লিভার দিয়ে যেতে হবে বলে এখানে একটা আলাদা ভেইনের তৈরি হয়েছে, পোর্টাল ভেইন, বুঝেছো? আর যদি সরাসরি এই ব্লাড গুলি ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেন করতো তাহলে লিভারের দরকার ছিল না। তাহলে লিভারের দরকার কি কারণে বলতো? Metabolism. হ্যাঁ, মেটাবলিজম। তারপরে লিভারে কাফার সেল থাকে, তাই না, ম্যাক্রোফেজ। আমরা যে নানান ধরনের খাবার খাচ্ছি, খাবারের মাধ্যমে ফরেন পার্টিকেলস এগুলো যাচ্ছে, এগুলো তোমার ব্যাকটেরিয়া যাচ্ছে, ভাইরাস যাচ্ছে, এগুলিকে এনগাল্ফ করবে কে? Kaffer cell, কাফার সেল। তারপরে বিভিন্ন ড্রাগ খাচ্ছি, ড্রাগ গুলি মানে একটা র ম্যাটেরিয়াল থাকে, এটা কমপ্লিটলি ফর্মে পরিণত হয়, ফার্মাকোলজিতে গিয়ে পড়বে। তো ওইখানে গিয়ে ওই ড্রাগটার মডিফিকেশন হয় এবং ড্রাগের যে টক্সিক ইফেক্ট হয় সেগুলিকে মিনিমাইজ করে। তাহলে লিভারের আরেকটা কাজ কি? Detoxification of drugs. হ্যাঁ, তাহলে এইগুলো না হলে প্রবলেম হতো। তাহলে লিভার ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্গান, ভাইটাল অর্গান। ঠিক আছে।
এগুলো তো পড়িয়েছি। এটা কোন টিউব? Trachea. এটা Esophagus. esophagus, কোনটা কোলাপসেবল Esophagus. Esophagus. আর নন কোলাপসেবল? Trachea. ট্রাকিয়াল লাইনিং এপিথেলিয়াম কি? Pseudostratified ciliated columnar with a goblet cell. আর এসোফেগাসের লাইনিং এপিথেলিয়াম কি? Non-keratinized. Non-keratinized stratified squamous epithelium. ঠিক আছে, এগুলি পড়ো। এসোফেগাসের একটা পিকুলারিটি আছে, সাবমিউকাস লেয়ারে কি পাওয়া যায়? Esophageal gland proper. মেইনলি মিউকাস গ্ল্যান্ড পাওয়া যায়। কি পাওয়া যাবে? Mucus glands. হ্যাঁ, কারণ আমাদের ডিগ্লুটেশন করতে তো জায়গাটা একটু পিচ্ছিল লাগবে, তাই না? এখানে এনজাইমের তো কোনো প্রয়োজন নাই। এরপরে এসোফেগাস তো বলেছি। এসোফেগাসের লাইনিং এপিথেলিয়াম কি? Non-keratinized stratified squamous. Non-keratinized stratified squamous. এখানে সাব এপিথেলিয়াল প্যাপিলা আছে। অন্য জায়গাতেও কিন্তু স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম পাবে, অনেক জায়গায় পাবে। যেমন টাঙে পেয়েছো, কিন্তু টাঙে সাব এপিথেলিয়াল প্যাপিলা ছিল না। আবার স্ট্র্যাটিফাইড ট্রানজিশনাল এপিথেলিয়ামও অনেকটা দেখতে অনেকটা এরকমই মনে হবে ইউরিনারি ব্লাডার যখন দেখবো, কিন্তু সেখানে ইউরিনারি ব্লাডারেও এরকম ইয়ে থাকবে না, সাব এপিথেলিয়াল প্যাপিলা থাকবে না। আর ইউরিনারি ব্লাডে সাবমিউকাস কোট থাকবে না, কিন্তু এইখানে সাবমিউকাস কোট থাকবে। এসোফেগাসের সাথে আরেকটা স্লাইড আমাদের প্রায় কনফিউশন হয়ে যায়, এবং এক্সামিনাররাও চট করে ওই কেউ যদি ভালো পারে এসোফেগাস থেকে, তখন এই কোশ্চেনটা কিন্তু অনেক সময় করে। প্লাস 70% students may ask that what is the difference, what is the similarities of esophagus to other organs? The answer is vagina. দেখো স্লাইড গুলো দেখো, দুটো স্লাইড দেখো। ভ্যাজাইনাতেও কি হয়, এসোফেগাসেও যেরকম হয় ফ্রিকশন বাট সারফেস ইজ ময়েস্ট, ভ্যাজাইনাতেও মাঝে মাঝে সময়ে সময়ে প্রয়োজন অনুযায়ী ফ্রিকশন হয়, সারফেস এবং ময়েস্ট থাকে। এই কারণে দুই জায়গাতেই কি থাকে, নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আমরা থিকনেস দেখেই বুঝছি। এখানে একটু স্লাইডটা এখানে এটা আসলে ডায়াগ্রামিক, তো এই জন্য খুব ভালো করে নিউক্লিয়াস গুলো দিতে পেরেছে। আসলে আমরা নিউক্লিয়াস গুলি অনেক সময় অত ভাবে দেখতে পারি না, এইরকম। তো এইখানে কোনো দেখো মিউকোসা আছে, মাসকুলার লেয়ার আছে, আর অ্যাডভেন্টেশিয়া আছে। কোন লেয়ারটা নাই এখানে? Submucosa. সাবমিউকাস লেয়ারটা নাই। তারপরে সাবমিউকাসের লেয়ারে এখানে গ্ল্যান্ড ছিল, কিন্তু এখানে কোনো গ্ল্যান্ড পাবো না। নাই। তাহলে এই দুটো ডিফারেন্স তোমরা বলে ফেলবে, বুঝতে পারছো? দিস ইজ এ নাইস হিস্টোলজি, তোমাদের আগের দিন দেখানো হয় নাই। গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশন। এসোফেগাসের লাইনিং এপিথেলিয়াম কি বলতো? Non-keratinized stratified squamous. এই যে দেখো, এইটা এসোফেগাস, নন ক্যারাটিনাইজ স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। যখনই এটা স্টোমাকে চলে আসছে, তখনই সেখানে কলামনার এপিথেলিয়াম প্লাস গ্যাস্ট্রিক গ্ল্যান্ড দেখতে পাচ্ছ তোমরা। কার্ডিয়াক পার্টে সাধারণত মিউকাস গ্ল্যান্ড বেশি থাকে, শর্ট পিট থাকে এবং মিউকাস সেলই বেশি থাকে, এই জন্য কালারগুলি সাদা সাদা আসছে। মিউকাস সেলগুলির কালারগুলি সাধারণত সাদা আসে, কেমন? তাহলে ইট ইজ এ ট্রানজিশনাল জোন। এই দেখো, প্রয়োজন অনুযায়ী এখানে কি ছিল, ফ্রিকশন বাট সারফেস অফ দ্য ময়েস্ট, এখানে খাবার আসা যাওয়া করতো। আর এখানে খাবারকে কি করতে হবে, গ্রাইন্ডিং করতে হবে, এই জন্য মাসেল আসছে, অনেক মাসকুলার, অনেক ওয়েল ডেভেলপড। তারপরে এনজাইম সেক্রেট করতে হবে,
তারপরে স্টোমাককে প্রোটেক্ট করতে হবে, যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড সেক্রেশন হয়, প্রোটেক্টিভ ব্যারিয়ার ফিজিওলজিতে পড়েছো, এই ব্যারিয়ার নষ্ট হয়ে গেলে আলসার হয়ে যাবে, এই কারণে। তাহলে দিস ইজ দ্য গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশন। এবার আসো, স্টোমাকের ফান্ডাস বডি বিভিন্ন পার্ট আছে, তাই না? এটা কিন্তু ভাইবা বোর্ডে যদি কারো স্টোমাক যদি ভাগ্যে পড়ে, তাহলে তাকে এইটা আটকাতে বলতে দেবে। কিন্তু তুমি স্টোমাককে বিভিন্ন পার্টে ডিভাইড করো, এটা তো সবাই পারো, তাই না? পারো না? জি স্যার। তাহলে এটা নিয়ে আর আলাপ করব না, আর না পারলে পরে আলাপ করব। এখন বিভিন্ন পার্টের একটু ভিন্ন চিত্র দেখা যায়। আমরা কার্ডিয়াক পার্টের যদি স্টোমাক থেকে স্লাইড নেই, তাহলে দেখো এই যে গ্যাস্ট্রিক পিট গুলি থাকবে, ছোট 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 পিট থাকবে, আর যে গ্ল্যান্ড গুলি থাকবে এগুলি সাধারণত মিউকাস গ্ল্যান্ড। এখান থেকে অ্যাসিড সেক্রেশন খুব কম হবে, এখানে মিউকাস গ্ল্যান্ড গুলি বেশি থাকবে এবং গ্ল্যান্ডের লেন্থ গুলি হবে ছোট ছোট। এটা হলো কার্ডিয়াক গ্ল্যান্ড। এটা কি হতে পারে বলতো? এটা আমি আর লিখি নাই, বলো এটা কিসের হতে পারে? body of the stomach. এটাও কার্ডিয়াক পার্টের, হ্যাঁ, যে এখানে মিউকাস গ্ল্যান্ডই বেশি, মিউকাস গ্ল্যান্ড বেশি, মিউকাস গ্ল্যান্ডই বেশি। স্যার, স্টমাকের যদি দেয় তাহলে কি একটা যে কোনো মানে সিঙ্গেল শুধুমাত্র স্টমাক বললেই হবে না, মানে কি আইডেন্টিফাই করে আলাদাভাবে বলতে হবে যেটা না 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 না, স্টোমাকে বললেই হবে। এখন তোমাকে বেশি মার্ক দিতে গেলে তোমাকে বলতে পারে যে কার্ডিয়াক, বডি এবং পাইলোরাসের মধ্যে কি ডিফারেন্স পাওয়া যায়। আমি সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি। এবার বডির হিস্টোলজি দেখো একটু, বডির হিস্টোলজি দেখো, এখানে গ্ল্যান্ডের লেন্থ গুলি অনেক বড়, দেখো বেশ বড়, ব্রাঞ্চিং টিউবুলার। বডির যে গ্ল্যান্ড গুলো আছে, গ্ল্যান্ড গুলি অ্যাকর্ডিং টু ডাক্ট অ্যারেঞ্জমেন্ট কি টাইপের বলতো? ব্রাঞ্চ টিউবুলার। কেমন? ব্রাঞ্চ টিউবুলগুলি ব্রাঞ্চ হয়ে গেছে, এখানে কোনো অ্যালভিওলাই নাই, এবং প্রত্যেকটা ব্রাঞ্চিং গুলি গিয়ে ওপেন করেছে কোথায়? গ্যাস্ট্রিক পিটে। এই যে গ্যাস্ট্রিক পিট, তাহলে এটা হচ্ছে মেইন বডিতে পাওয়া যায় এই ধরনের। এবং এখানে একটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের সব ধরনের সেল থাকে। তোমাদের ল্যাবে যে ছবিগুলো থাকবে এইটার সাথে অনেকটা কোরিলেট করবে, এই ছবিটার সাথে। অত তো হাই পাওয়ারে অত কিছু বোঝা যাবে না, 10 পাওয়ারের মধ্যে এই রকমের একটা ছবি দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা হচ্ছে স্টোমাক। তোমাদের বডি টডি দেখার দরকার নেই, তোমরা স্টোমাক লিখবে, সোজা কথা। তারপরে যদি এক্সামিনার জিজ্ঞেস করে যে ফান্ডাস কার্ডিয়াক পার্টে কিরকম থাকবে, মেইন বডিতে কিরকম থাকবে, পাইলোরিকের থেকে কিরকম থাকবে, তখন সেটা বলতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন বডির। এখানে যে মিউকোসা, সাবমিউকোসা, মাসকুলারিস মিউকোসা, সাবমিউকোসায় কোনো গ্ল্যান্ড নাই। দেখো, গ্ল্যান্ড থাকলে আমরা এটাকে কি বলতাম? ডিউটেনাম বা এসোফেগাসও বলতে পারতাম না, কারণ এখানে কি নন ক্যারোটিনাইজ স্ট্রেটিফাইড আছে না। আবার ইন্টেস্টাইনও বলতে পারতাম না, কেন পারতাম না বলতো? ভিলাই নাই, লিম্ফ্যাটিক ফলিকুলার। ভিলাই নাই। এই যে এসব বিভিন্ন পয়েন্ট আছে, তাই না? এটা একটা বডির, বেশ কয়েকটা স্লাইড রেখেছি কারণ তোমাদের আন্ডারস্ট্যান্ডিং গুলি হবে। এই যে বডির গ্ল্যান্ড গুলি বেশ লম্বা, কিন্তু পিট গুলি ছোট, পিট গুলি ছোট। এগুলি গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, ব্রাঞ্চ টিউবুলার। মাসকুলারিস মিউকোসা, দ্যাট মিন্স এটা হচ্ছে মিউকোসা, এর নিচে সাবমিউকোসা, এখানে মাসকুলারিস লেয়ারটা নাই। এটা কি বলতো?
লেখাই তো আছে, রোগী। বলো না কি? রোগী। রোগী। রোগী রোগী। স্টোমাক যখন কন্ট্যাক্ট অবস্থায় থাকে তখন মিউকোজা গুলি থ্রোন ইনটু ফোল্ড, সেই ফোল্ড গুলিকে আমরা বলি হচ্ছে রোগী। একটা রোগীকে কাটলে কি দেখতে পাবো? একটা রোগীকে যদি কাটে, অনেক স্লাইড আছে যে রোগীতে দেখো সাবমিউকোসা ঢুকে যাবে, সাবমিউকোসা গুলি ঢুকে যাবে। সাবমিউকোসার পরে এই লাইনটার নাম কি? Muscularis mucosa. মাসকুলারিস মিউকোসা। আর এটা তো ল্যামিনা প্রোপ্রিয়া, লাইনিং এপিথেলিয়াম, আর এখানে গ্ল্যান্ড থাকবে। তাহলে একটা রোগীকে কাটলে রোগীর সেন্টারে আমরা সাবমিউকোসা পাবো, তারপরে মাসকুলারিস মিউকোসা পাবো, তারপরে ল্যামিনা প্রোপ্রিয়া পাবো, আর এখানে তো গ্ল্যান্ড গুলো থাকবে। কিন্তু এখানে কোনো ভিলাই নাই, কিন্তু এখানে কোনো ভিলাই নাই। এটা হচ্ছে পাইলোরিক পার্টের। দেখো পাইলোরিক পার্টের গ্ল্যান্ড গুলিতে পিঠ গুলি অনেক লম্বা। দেখো আগে পিঠ গুলি কি এত লম্বা পেয়েছো? না স্যার। পেয়েছো? আগের স্যার। পিঠ গুলি No, কিন্তু ছোট No, sir. ছিল। আর এখানে আগের গ্ল্যান্ড গুলি বড় ছিল, কিন্তু এখানে গ্ল্যান্ড গুলি ছোট। তো অনেক সময় দূর থেকে দেখে, লো পাওয়ারে দেখে মনে হবে যে এটা বোধহয় লার্জ ইন্টেস্টাইন। তাহলে পাইলোরিক পার্টের মিউকোসা অনেকটা কার সাথে কোরিলেট করবে? লার্জ ইন্টেস্টাইনের সাথে। Large intestine. লার্জ ইন্টেস্টাইন। কারণ লার্জ ইন্টেস্টাইনেও আমরা দেখছি যে ওখানে কোনো ভিলাই নাই, স্টোমাকেও কোনো ভিলাই নাই, এবং লার্জ ইন্টেস্টাইনের গ্ল্যান্ড গুলিও একদম মাসকুলারিস মিউকোসা ডেপথ পর্যন্ত যায়। আমরা দেখব, তখন আমি বলবো আবার এটা তো অনেকটা দেখতে। এই যে এটাও তোমার পাইলোরিক পার্টে বড় বড় তোমার পিঠ থাকবে, আর গ্ল্যান্ড থাকবে ছোট ছোট। তাহলে স্যার ডিফারেন্সিয়েটটা করব কিভাবে? গবলেট সেল দিয়ে? হ্যাঁ, গবলেট সেল দিয়ে করবে, গবলেট সেল দিয়ে করবে। আর ওখানে ওখানে একদমই গ্ল্যান্ড থাকবে না, বাট এইখানে একটু গ্ল্যান্ড। এটাও কিন্তু এই যে পাইলোরিক পার্টের একটা নাইস ছবি পেয়েছিলাম আমি এখানে। এটা অন্য ডাই দিয়ে করা। দেখো অনেক লম্বা লম্বা পিঠ, কিন্তু পিঠগুলি মাসকুলারিস মিউকোসা পর্যন্ত আসে নাই। কিন্তু লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রে কি হবে? এই পুরোটাই কি হবে? Extends up to muscularis mucosa. মাসকুলারিস মিউকোসা পর্যন্ত আসবে। কিন্তু এখানে তা হয় নাই, এখানে কিছু গ্ল্যান্ড আছে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে। কেমন? এটাই ডিফারেন্স। তাহলে পাইলোরিক, দিস ইজ দ্য নাইস পিকচার অফ গ্ল্যান্ডস মিউকোসা, পাইলোরিক পার্ট অফ দ্য স্টোমাক। এখন স্টোমাকের সারফেসে যে এপিথেলিয়াম গুলি থাকে, কি ধরনের এপিথেলিয়াম? Simple columnar epithelium. হ্যাঁ, সিম্পল কলামার এপিথেলিয়াম। এবং এই সেলগুলির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তোমার মিউকাস সেক্রেশন করবে, মিউকাস সেক্রেশন করবে। এই জন্য এগুলিকে বলে সারফেস মিউকাস সেল। এই মিউকাস সেক্রেট করার ফলে উপরে স্টোমাকের ইনার লেয়ারে একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার থাকে। তোমরা পড়েছো না ফিজিওলজিতে? Yes, sir. এই প্রোটেক্টিভ ব্যারিয়ার না থাকলে কি হতো? Stomach wall স্টোমাকের ওয়ালের perforated. পড়াশোনা। তুমি চিন্তা করতে পারো হাইড্রোক্লোরিক অ্যাসিড কত উইক অ্যাসিড না স্ট্রং অ্যাসিড বলো তো? Strong. Strong acid. আর সবচেয়ে উইক অ্যাসিড কোনটা? আমি বায়োকেমিস্ট্রিতে চলে গেলাম। Carbonic acid. Carbonic acid, H2CO. কার্বনিক অ্যাসিড, HCO3 মাইনাস। আচ্ছা, তোমার হাতের তালুতে যদি 1 ফোঁটা কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢালো, তোমার হাতের তালু ফুটা হয়ে আরেক দিক দিয়ে কিন্তু ওটা বের হয়ে যাবে।
আবার কেউ চেষ্টা করতে যেও না কিন্তু। তাহলে তুমি চিন্তা করো যে আমরা খাওয়ার সাথে সাথে পুরো স্টোমাক থেকেই একদম স্রোতের মতো হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হচ্ছে। তাহলে এই মিউকাস ব্যারিয়ারটা না থাকলে কি হতো? Perforation of the stomach valve. একদম সাথে সাথে পারফোরেশন হয়ে যাবে। তাহলে কত গুরুত্বপূর্ণ একটা কাজ করছে এই সারফেস মিউকোসাল সেলগুলো, মিউকাস সেল। ঠিক আছে, এগুলো হচ্ছে সারফেস মিউকাস সেল। আর একটা একটা ইন্ডিভিজুয়াল গ্ল্যান্ড আমি দেখিয়েছি। অনেক সময় গ্ল্যান্ডের দেখো এগুলিকে বলে মিউকাস নেক সেল। নেকের সাথে যে সেলগুলো থাকে এগুলিকে কি বলে? মিউকাস নেক সেল। Next cell. এই প্যারিয়েটাল সেলগুলি দেখতে কিরকম? দেখো অনেকটা এরকম, কিন্তু এই যে এরকম, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এরকম প্যারিয়েটাল সেলের আরেকটা নাম কি? Oxyntic cell. কি সেক্রেট করে? Hydrochloric acid are intrinsic factor of acid. ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেল এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিড তো আমরা জানি ডাইজেশনে হেল্প করে। ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেলের ফাংশনটা কি? ভিটামিন ভিটামিন B12 এর টার্মিনাল ভিটামিন B12 নিউরনে অ্যাবসর্পশন করা। তাহলে এখান থেকে সেক্রেশন হয়, কিন্তু ভিটামিন B12 কে আলটিমেটলি কোথা থেকে সেক্রেশন করাতে সাহায্য করে? সেই টার্মিনাল পার্ট অফ দ্য ইলিয়ামকে যেতে হয় ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেলকে, কিন্তু সেক্রেশন হয় হচ্ছে প্যারিয়েটাল সেল থেকে। তাহলে গ্যাস্ট্রিক মিউকোসা যদি অ্যাট্রফি হয়ে যায় কোনো কারণে, তাহলে কি অ্যানিমিয়া হতে পারে? Pernicious ইয়েস, ভিটামিন B12 এর মধ্যে কি হয়? পার্নিশিয়াস অ্যানিমিয়া হয়। তাহলে গ্যাস্ট্রিক মিউকোসার সাথে পার্নিশিয়াস অ্যানিমার একটা ওতপ্রোতভাবে সম্পর্ক জড়িত আছে। তাহলে কোন সেল থেকে আসে ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেল? আমরা অ্যানাটমিতে অনেক সময় ফিজিওলজির কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করে থাকি। আর একটু নিচে আসো, এই সেলগুলো যেগুলি উপরে অ্যাপিক্যাল, যে সেলের অ্যাপিক্যাল রিজিয়নে কিছু এনজাইম দেখতে পাচ্ছ, যার কারণে নিউক্লিয়াসটা, এই যে এনজাইম গ্র্যানিউলস গুলি জাইমোজেনিক গ্র্যানিউল বলে, এগুলিকে জাইমোজেনিক গ্র্যানিউল বলে, এবং এগুলো জমা হওয়ার কারণে নিউক্লিয়াসটা একটু পুশ, বেচারা চাপে পড়ে একটু বেজের দিকে চলে আসছে। এই সেলগুলিকে কি বলা হয়? পেপটিক সেল or চিপ সেল। চিপ সেল। এটার ফাংশন কি? Expression of zymogen granule pepsinogen. পেপসিনোজেন বলো। Sir, zymogens such as pepsinogen. পেপসিনোজেন 1 না 2? ফিজিওলজি পড়ো নাই? পেপসিন কিভাবে তৈরি হয়? পেপসিন কেউ বলতে পারবে না? স্যার Protein. হ্যাঁ, পেপসিন কি সরাসরি রিলিজ হয় নাকি? নো স্যার। পেপসিনোজেন। হ্যাঁ, পেপসিনোজেন 1, 2, তারপরে হয় পেপসিন। আর সবচেয়ে নিচে আনডিফারেন্সিয়েটেড কলামনার সেল থাকে, এগুলি সেল থেকে আসলে বিভিন্ন সেল তৈরি হয়। আর কোন রাইটার বলে এখানে আর্জেন্টাফিল সেল থাকে, যেগুলি গ্যাস্ট্রিন রিলিজ করে, গ্যাস্ট্রিন হরমোন রিলিজ করে। ঠিক আছে, তাহলে এইভাবে একটা ছবি আঁকতেও দিতে পারে তোমাকে, একটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে কি কি টাইপের সেল থাকে। কোনো কিছু না বলতে পারলে তিনটা বলবে: মিউকাস নেক সেল, প্যারিয়েটাল সেল, এন্ড চিপ সেল or জাইমোজেনিক সেল।
এবার আসো ডিওডোনাম। ডিওডোনামের স্যার স্যার এপিইউডি সিস্টেমটা নিয়ে যদি একটু বলো বলো। স্যার এপিইউডি সিস্টেমটা নিয়ে যদি বলতেন। হ্যাঁ কি আমি বুঝতে পারছি না। স্যার এপিইউডি ও অ্যামাইন প্রিকরসর আপটেক ডেরিভেটিভস, এটা অ্যাপার্ট সেল বলে। অ্যাপার্ট অ্যামাইন, এতে হচ্ছে অ্যামাইন, পিতে হচ্ছে অ্যামাইন অ্যাপার্ট, এতে হচ্ছে অ্যামাইন, ইউতে হচ্ছে আপটেক অ্যাপার্ট, না পিতে প্রিকরসর। অ্যামাইন প্রিকরসর, ইউতে হচ্ছে আপটেক, আর ডিতে হচ্ছে ডেরিভেটিভস অ্যাপার্ট সেল। এটা আসলে নিউরো এন্ডোক্রাইন সেল। ওই যে নিউরাল ক্রেস সেলগুলি, এগুলি করে কি ডিফিউজ আকারে ইউনিসেলুলার এন্ডোক্রাইন গ্ল্যান্ড তৈরি করে বিভিন্ন জায়গায়। এই সেলগুলি অনেক সময় আমাদের মনের অজান্তেই আমাদের ফোকাসে আসে না কখনো, কিন্তু এরা অনেক কাজ করে যায় কিন্তু। হ্যাঁ, নিউরো এন্ডোক্রাইন সেল বলে, নিউরাল ক্রেস সেল থেকে আসে, এবং এগুলিকে আমরা কালেকটিভলি বলি অ্যাপার্ট সেল। যেমন অ্যাপার্ট সেলই বললো যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সেলে অ্যাপার্ট সেলও থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। ডিওডোনাম, ডিওডোনাম আমরা কি দেখে চিনি? কি আছে প্রথমে বলো, প্রথমে এগুলি কি আছে? Brunner's gland. না রে বাবা, এই যে এই যে এই যে যে ভিলাই স্যার। The villi. ভিলাই। ভিলাইটা কি? প্রজেকশন অফ Mucous membrane. একটা ভিলাই কাটলে তার সেন্টারে কি পাবো? ল্যাকটিয়াল। ল্যামিন প্রক্রিয়া পাবো। আর যদি রোগী কাটি সেন্টারে কি পেয়েছিলাম? সাবমিউকোসা। আবার ইন্টেস্টাইনের প্লিকা সার্কুলারিস, ওইটাতে যদি ওটার সেন্টারে পাবো Submucosa. বলো না, বলো বলো। ওটাতেও সাবমিউকোসা পাবো, আমরা দেখবো ওটাতেও সাবমিউকোসা পাবো। রোগী এবং প্লিকা সার্কুলারিসের সেন্টারে সাবমিউকোসা পাবো, কিন্তু ভিলায়ের সেন্টারে ল্যামিনা প্রক্রিয়া পাবো। আর ইন্টেস্টিনাল ভিলায়ের সেন্টারে একটা একটা সিঙ্গেল স্ট্রাকচার পাবো, কি কেউ বলতে পারবা? ল্যাকটিয়াল। ল্যাকটিয়াল পাবো, যেটা দিয়ে শুধু ফ্যাট অ্যাবজর্পশন হবে, কাইলোমাইক্রন ফ্যাট অ্যাবজর্পশন হবে ল্যাকটিয়াল দিয়ে। অন্যভাবে কিন্তু ফ্যাট ট্রাইগ্লিসারাইড অ্যাবজর্পশন হবে না। ঠিক আছে, এইগুলি জিনিস জিজ্ঞেস করতে পারে। তো ডিওডোনাম আমরা চিনলাম কিভাবে? সাবমিউকোসাতে ব্রুনার্স গ্ল্যান্ড পাবো। এখানে কিন্তু মিউকাস গ্ল্যান্ডেও, মিউকোসাতেও গ্ল্যান্ড আছে, আবার সাবমিউকোসাতেও আছে, দুই জায়গাতেই আছে। জিআই ট্র্যাক্টের আরেক জায়গায় আমরা পড়ে আসলাম, কোন জায়গা সেটা? ঠিক আছে, তাহলে ডিওডোনাম আমার মনে হয় আর দেখানোর দরকার নাই। এটা একটা ডিওডোনাম, কিন্তু এটা একটা ডিওডোনাম। ডিওডোনামের প্রথম দিকে কিন্তু উপর দিকে তোমার ইয়ে থাকবে না, যে সার্কুলার ফোল্ড গুলি থাকবে না, কিন্তু নিচের দিকে কাটলে কিন্তু মানে থার্ড পার্ট ফোর্থ পার্টে কাটলে সেখানে কিছু কিছু কি পাবো? সার্কুলার কি পাবো বলো? সার্কুলার ফোল্ড। সেগুলোকে কি রুগী বলবো না প্লিকা সার্কুলারিস বলবো? প্লিকা সার্কুলারিস। তাহলে এখানে ডিওডোনামের এটা একটা সেকশন দেখালাম, যেটার মধ্যে আমরা প্লিকা সার্কুলারিস দেখতে পাচ্ছি, এবং এইটার সেন্টারে কি আছে দেখো তো? Submucosa. সাবমিউকোসা। এবং সেই সাবমিউকোসাতে কি আছে? Brunner's gland. ব্রুনার্স গ্ল্যান্ড আছে। ঠিক আছে, আর ভিলাইগুলো লিফ শেপ, পাতার মতো, চ্যাপ্টার চ্যাপ্টার। এটাও একটা, বলো কিসের স্লাইড? ডিওডোনাম। অনেকগুলো দেখাচ্ছ কেন? তুমি যত দেখবে তোমরা প্র্যাকটিক্যালি গিয়ে তোমাদের ইজি হবে।
এটাও ডিউটেরোনমের ডিস্ট্রিবিউশন। এটা আমরা চলে আসলাম আরেকটু নিচে জেজুনাম। জেজুনামে দেখো এখানে সাবমিউকাস লেয়ারে কোনো গ্ল্যান্ড নাই, ভিলাইগুলি লিভ শেপ না, ভিলাইগুলি হচ্ছে একটু লম্বা এবং টাং শেপড। কেমন নিউমেরাস বিলাই থাকবে জেজুনামে, বাট এটা ইলিয়াম না কেন? পেয়ার প্যাচ নাই। Pierce patch is absent. নাই। আর এখানে এই যে প্লিকা সার্কুলারিস পাওয়া যায়, এই একটা প্লিকা সার্কুলারিস, এই একটা অ্যাকচুয়ালি এটা এইভাবে ছিল, তো এইভাবে ছিল প্লিকা সার্কুলারিস। তাহলে প্লিকা সার্কুলারিসের মাঝখানে সাবমিউকোসা পাবো, আর মিউকোসাতে ক্রিপস অফ লেবার কোন পাবো? কি গ্ল্যান্ড পাবো? ক্রিপস অফ লাইভার বলো বলো, ক্রিপস অফ লিভার কোন আর পাবো কি? ভিলাই। ভিলাইয়ের সেন্টারে কি পাবো? লামিনা প্রোপ্রিয়া। ল্যামিনা প্রোপ্রিয়া। লাইনিং এপিথেলিয়াম কি? লাইনিং এপিথেলিয়াম কি? সিম্পল কলামনার এপিথেলিয়াম। সিম্পল কলামনার উইথ মাইক্রোভিলাই। কি থাকবে? মাইক্রো। কারণ সারফেস এরিয়া বাড়াতে হবে তো, তাই না? একটা পুরো ইন্টেস্টাইনকে যদি আমরা বিছিয়ে দেই, সেটার আয়তন কত হবে আমি বলেছিলাম? Tennis court এর সমান। টেনিস কোর্টের সমান। ঠিক আছে, এই মাইক্রোভিলাই গুলি যাদের খুব বেশি নাম্বার দিতে চাই, মাইক্রোভিলাই দুই রকমের আছে। একটা চুল চিরুনি দিয়ে আশ্রলে যদি সোজা থাকে, মানে গাছ যদি আমরা সারি সারি করে লাগাই তাহলে গাছগুলি একভাবে বড় হয়, আর বীজ যদি ছড়িয়ে দেই ধান ক্ষেতের মতো, সেখানে এলোমেলো ভাবে গজায়। তাহলে যেখানে সারি সারি ভাবে মাইক্রোভিলাই থাকবে সেখানে বলে স্ট্রিয়েটেড বর্ডার। কি বলে? স্ট্রিয়েটেড বর্ডার। Striated border. আর যেখানে এলোমেলো ভাবে থাকবে সেখানে কি বলে? ব্রাশ Brush বর্ডার। border. ব্রাশ বর্ডার। তাহলে ইন্টেস্টাইনে আমরা পাবো স্ট্রিয়েটেড মাইক্রোভিলাই রেগুলার, আর ব্রাশ বর্ডারটা পাবো কে বলতে পারবো? কিডনিতে। প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। প্রক্সিমাল কনভলিউটেড রেনাল টিউবুলে পাবো, নেফ্রন। আচ্ছা, জেজুনাম গেল। আমরা এবার এটাও জেজুনাম, এই ক্রিপস অফ লিভার কোন, কোনো পেয়ার প্যাচেস নাই। এগুলি সব প্লিকা সার্কুলারিস, সব প্লিকা সার্কুলার। প্রজেকশন অফ সাবমিউকোসা, এই দেখো প্রজেকশন অফ সাবমিউকোসা, প্লিকা সার্কুলারিস। এবার আমি একটু কোশ্চেন দেই, এটা কি হবে? এটা এ লেভেলিংটা কি হবে বলো মাস্কুলারিস মিউকোসা। দেখি, তোমাদের কনসেপশন কিরকম হলো? এটা কি হবে? স্যার মাস্কুলারিস মিউকোসা। রাইট, বিটা আগেই চলে আসলো, বিটা সাবমিউকোসা। সি, সিটা কি? সি লামিনা প্রোপ্রিয়া। সি তোমাদের জন্য আগে আগে জাম্প করে আসছে। ডিটা কি? ভিলাই। আচ্ছা, ইটা কি বলো? ক্রিপস অফ লিভার কোন। গুড। তাহলে আমি ধরে নিতে পারি your conceptions have grown properly. এটা কিসের স্লাইড বলো? ইলিয়াম। ইলিয়াম। William. কেন? Pierce patches. পেয়ার্স প্যাচেস থাকবে। এটা কি সার্কুলার ম্যানারে থাকবে নাকি একটা বর্ডারে থাকবে? অ্যান্টিমেসেন্ট্রিক বর্ডার। অ্যান্টি মেজেন্ট্রিক বর্ডার, মানে যে সাইডে ইন্টেস্টাইনের দুইটা বর্ডার আছে। এটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় পারে না, ইন্টেস্টাইনের বর্ডারগুলির নাম বলো। যে সাইডে মেজেন্ট্রি আছে সেটার নাম হচ্ছে মেজেন্ট্রিক বর্ডার, আর যে সাইডে ফ্রি থাকে সেটাকে বলে অ্যান্টি মেজেন্ট্রিক আর ফ্রি বর্ডার। সেই ফ্রি বর্ডারেই থাকে কি? মিউকোসাতেও থাকে, সাবমিউকোসাতেও থাকে অ্যাগ্রিগেশন অফ লিম্ফ্যাটিক ফলিকল, সেটাকে বলে পেয়ার্স প্যাচেস।
আর যদি ছড়ানো ছিটানো থাকে সেটাকে আমরা কি বলি? বলো। follicles. সলিটারি লিম্ফ্যাটিক ফলিকল। আর অ্যাগ্রিগেটেডটাকে বলি পেয়ার্স প্যাচিস। তো এখানে দুটোই পাওয়া যাবে, সলিটারিও পাওয়া যাবে আর ইলিয়ামে পাওয়া যাবে হচ্ছে বিশেষ করে পেয়ার্স প্যাচিস পাওয়া যাবে একটা বর্ডারে, অ্যান্টি মেসেন্ট্রিক বর্ডারে। খেয়াল করে দেখো এখানকার ভিলাই আস্তে আস্তে ছোট হয়ে আসছে, ভিলাইয়ের পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে। লার্জ ইন্টেস্টাইনে গিয়ে আমরা ভিলাই পাবোই না, নো ভিলাই। ঠিক আছে, তাহলে ইলিয়ামের পরে আমরা লার্জ ইন্টেস্টাইনের কোন অংশ পেতে পারি? ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সটা একটু দেখি। স্যার তার মানে যদি আমাদের ট্রান্সভার্স সেকশনটা যদি অ্যান্টিমেসেন্ট্রিক বর্ডারে না হয় মেসেন্ট্রিক বর্ডারে হয়, তাহলে কি আমরা চিনতে পারবো না যে এটাই আইলিয়াম? না 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 না, পাবো না। এই যে দেখো না, যে এই স্লাইডটা আমি আমি তোমাদের প্রচুর স্লাইড কালেকশন করে রেখেছি, দেখো এই দেখো। আমরা যদি এখন এইখানে কাটি, এইটুক দেখি, তাহলে তো বোঝার উপায় আসছে, বলো? না, না, তখন তো মনে হবে এটা জেজুনাম। হ্যাঁ জেজুনাম মনে হবে, গুড। তখন তোমাকে কেউ দোষ দিতে পারবে না। আর এইখানে কাটলে তো একদম পুরোপুরি বোঝা যাবে। তবে একদম যদি এইখানে কাটি, এইটুক কাটলে আবার একটু মুশকিল আছে। কেন মুশকিল বলো তো? শুধু যদি এইটুক কাটি, এটা সার্কুলার ম্যানার নাকি এক পাশে, ওটা বোঝা যাচ্ছে না, তো এটা অ্যাপেন্ডিক্স, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স হতে পারে। যদি এই জায়গায় কাটি তাহলে কি মনে হবে? ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ইয়েস, গুড, গুড অ্যান্সার। কারণ আমি মনে করতে পারি যে চতুর্দিকেই বোধহয় লিম্ফ্যাটিক ফলিকেল আছে, তাহলে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সও হতে পারে, কেমন? কিন্তু যদি আমরা একটু অংশ দেখা যায় তাহলে দেখবো যে এদিকে আছে এদিকে নাই, দ্যাট ইজ ইলিয়াম। তাহলে জেজুনামের ডিওডেনামের দেখো ভিলাইগুলি লিপ শেপ, জেজুনামের ভিলাইগুলি বেশ টল টাং শেপড, আর ইলিয়ামের ভিলাইগুলি একটু ক্লাব শেপ, এখন একটু ছোট হয়ে আসছে এবং সাথে পেয়ার্স প্যাচিস। বাট লার্জ ইন্টেস্টাইনে আমরা যাচ্ছি, বিশেষ করে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, এখানে কোনো ভিলাই নাই, এখানে কোনো ভিলাই নাই। এমনি মিউকোসাল ফোল্ড আছে কিন্তু এগুলিকে ভিলাই বলে। লার্জ ইন্টেস্টাইন মানেই এক কথা, সোজা কথা, নো ভিলাই। খবরদার কেউ বলবে না কিন্তু ভিলাই আছে, তাহলে সর্বনাশ, লাভ দিয়ে ওঠে এক্সামিনার। কি বললাম? কারণ কোনো নিউট্রিয়েন্টস লার্জ ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন হয় না। তাহলে এখানে লিম্ফ্যাটিক ফলিকল মিউকোসাতেও আছে, সাব মিউকোসাতেও আছে, বাট কি বলো? সারাউন্ডেড ফর্মে থাকে, চতুর্দিকে আছে। সার্কুলার ফর্ম। এবং এখানে একটা ফ্রেশ যদি পাই, একটা মেজো অ্যাপেন্ডিক্স পাবো। কি পাবো? মেজো অ্যাপেন্ডিক্স। মেজো অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, তাহলে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা অনেক সময় পরীক্ষা এসএকিউতেও আসে। আর ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স এর কয়েকটা পজিশন গত ক্লাসেও বলেছি, এগুলো আসে। এটা তোমরা ছবিতে যখন আঁকবে তখন ওই ধরনের এইরকম করে আঁকার চেষ্টা করবে, এই জন্য আমি ছবিটা দিয়েছি। এটা কি? লার্জ ইন্টেস্টাইন, কেন বলো? প্রেজেন্স অফ টিনিয়া কোলাই। প্রেজেন্স অফ টিনিয়া কোলাই। এখানে কোনো ভিলাই নাই, বাট মিউকোসাটা এমন ভাবে ডেপথে দেখো, যে আমি বলেছিলাম একদম টিপ থেকে শুরু করে মাস্কুলারিস মিউকোসা পর্যন্ত গ্ল্যান্ড গুলি এক্সটেন্ড করেছে, এগুলি কিন্তু কোনো ভিলাই নাই। ভিলাই নাই কেন? এটার সেন্টারে আমরা কি পাবো না? ল্যাকটিয়াল পাবো না। ল্যাকটিয়াল পাবো না, গুড অ্যান্সার। এবার এটার সাথে কি স্টোমাকের পাইলোরিক পার্টের একটু মিল আছে? কাছাকাছি আছে, কাছাকাছি। যখন আমরা লো পাওয়ারে দেখবো কাছাকাছি,
কারণ এখানে স্টোমাকের এখানে একটু একটু গ্ল্যান্ড থাকবে, কিন্তু এখানে একদমই গ্ল্যান্ড থাকবে না। পুরোটাই গ্ল্যান্ড হিসেবেই কাজ করবে এবং পুরোটাতেই ম্যাক্সিমাম যে সেলটা থাকবে সেই সেল কি থাকবে? Mucus next. সেই সেলটার নাম কি? Goblet cell. Goblet cell. গবলেট সেল। গুড। আর এখানে দেখো সার্কুলার মাসল কোডটা সুন্দরভাবে আছে, কিন্তু লঙ্গিটিউডিনাল মাসল গুলি 3 জায়গায় 3টা ব্যান্ড তৈরি করে, সেটাগুলির নাম কি? টেনিয়া কোলাই। Tenia color. তাহলে ভাগ্যক্রমে আমরা টেনিয়া কলাইও পেয়ে যেতে পারি, তাহলে তো কথাই নাই। এরকম যদি টেনিয়া কলাই পাই, অ্যাগ্রিগেশন অফ লঙ্গিটিউডিনাল মাসল কোড আর সার্কুলার মাসল কোড পুরোটাই আছে। দিস ইজ লঙ্গিটিউডিনাল মাসল কোড, ব্যান্ড, তারপরে সাবমিউকোসা, তারপরে মিউকোসা, সব মিলে লার্জ ইন্টেস্টাইন, নোভিলাই। এটা একটা লার্জ ইন্টেস্টাইন। দেখো গবলেট সেল, এই যে গ্ল্যান্ড গুলি টপ টু বটম, চিরুনির মতো চিরুনির মতো চিরুনির মতো। এটা কি তাহলে বলো তো? Large intestine. গুড, লার্জ ইন্টেস্টাইন। সেলগুলি এরকম সাদা সাদা দেখা যাচ্ছে কেন? Mucus chocolate cell. গবলেট সেল, গবলেট সেল, প্রোফিউজ গবলেট সেল। এটা আরো বড় করে দেখা, প্রচুর গবলেট সেল। এটাও হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। এই যে টেনিয়া কলাইগুলি, লঙ্গিটিউডিনাল মাসল গুলি অ্যাগ্রিগেটেড অবস্থায় আছে এক জায়গায়, বাট সার্কুলার মাসল গুলি নট অ্যাগ্রিগেটেড। আর এখানে কি থাকে? হস্ট্রেশন থাকে, তাই না? লার্জ ইন্টেস্টাইনে কি থাকে? অস্ট্রেশনস থাকে। হ্যাঁ, কারণ হস্ট্রেশন কেন তৈরি হয় বলো তো? স্যার লঙ্গিটিউডিনাল মাসল গুলো হচ্ছে কম থাকে ফুল লেন্থ থেকে, সেই কারণে সার্কুলার মাসল গুলো বালজিং আউট করে। স্যার ট্রানজিট টাইম এক্সটেন্ড করার জন্য। মানে প্রথম দিকে দুটার লেন্থই ছোট থাকে, একই সমান থাকে। তো লঙ্গিটিউডিনাল মাসলস কে তোমরা একটা কাপড়ের কথা চিন্তা করো। কাপড়ের যে একটা মানে 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 খুব ইয়া কাপড়, যেটা খুব কম্প্যাক্ট না, লুজ কাপড়, নেটের মতো, যেটা কিছু সুতা থাকে আড়াআড়ি, কিছু কিছু লম্বা লম্বি। যদি লম্বা সুতাগুলিকে 3 জায়গায় ধরে তুমি একত্রে করে টান দাও, তাহলে কাপড়টা কি হয়ে যাবে? স্যাকুলেটেড হয়ে যাবে। পাকারিং হয়ে যাবে, যাবে না? ঠিক ওই রকমের লঙ্গিটিউডিনাল মাসল কোডগুলিকে যদি তুমি যদি ছোট করে দাও, তাহলে অটোমেটিক্যালি একটা পাকারিং হস্টেশন স্যাকুলেশন হবে। এখানেও সেই একই অবস্থা হয়েছে। ডিউ টু less length of longitudinal muscle cord, the large intestine is segmented like circulation hostration. এইটা একটা hostration। এটা একটা hostration, এটা একটা hostration। বাট আমরা আরেকটা জিনিস দেখেছি, এটা লার্জ ইন্টেস্টাইন কেন, মিউকোসাটা কেমন দেখো, মিউকোসাটা কেমন? সাদার মধ্যে আরো হারায় যাবে। মিউকোসাটা কেমন বলো? স্যার ফোল্ডেড। না 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 না, শুধু মিউকোসাটা, এটা তো সাব মিউকোসা। আর এভাবে স্ট্রেট গ্ল্যান্ড গুলি স্ট্রেট থাকবে, লার্জ ইন্টেস্টাইনে স্ট্রেট থাকবে, এখানে কোনো বিলাই নাই। আচ্ছা, এখানে একটা দেখো, এর আগে আমি দেখিয়েছিলাম একটা জাংশন। কি জাংশন দেখিয়েছিলাম একটু আগে? গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশন। Gastroesophageal.
আর এটা দেখাচ্ছি আমি অ্যানোরেক্টাল জাংশন। দেখো ট্রানজিশনাল জোনগুলি দেখো। রেকটামের লাইনিং এপিথেলিয়াম কি আমরা জানি? আরে বলো না বাবা, রেকটামের লাইনিং এপিথেলিয়াম কি? জানতে হবে তো এগুলো। হ্যাঁ Columnar epithelium. হ্যাঁ, সিম্পল কলামনার এপিথেলিয়াম রেকটামে। এবং রেকটামেও গ্ল্যান্ড থাকবে কিন্তু, কেমন? রেকটামেও পুরো ইন্টেস্টাইন জুড়েই গ্ল্যান্ড থাকবে, ক্রিপস অফ লেবারকুন, কিন্তু কোনো ভিলাই থাকবে না, যেহেতু লার্জ ইন্টেস্টাইন কোনো ভিলাই থাকবে না। রেকটাম তো লার্জ ইন্টেস্টাইনেরই একটা পার্ট, তাই না? ঠিক মিউকোসাটা ওই রকমই, বাট হঠাৎ করে দেখো মিউকোসাটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে এরকম একটা মিউকোসা, তাহলে এরকম মিউকোসাকে আমরা কি বলি বলো না? Transitional mucus. আরে বাবা, রেক্ট অ্যানাল ক্যানালে কি ট্রানজিশনাল থাকবে নাকি? না স্যার। Keratinous. হ্যাঁ নন এটা কি? ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। হ্যাঁ, নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম একেবারে লোয়ার পার্টে। অ্যানাল ক্যানালের লেন্থ কত জানো? 3.8 সেন্টিমিটার, মানে 38 মিলিমিটার। প্রথম 15 মিলিমিটারে হচ্ছে কলামনার এপিথেলিয়াম, মিডল 15 মিলিমিটারে নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। এইটা এইটুকু মিডল 15। আর একদম লোয়ার 8 মিলিমিটারে সেখানে ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম থাকবে। তাহলে অ্যানাল ক্যানালের কয় ভাগ? 15 আর কত? 8 মিলিমিটার। 8। প্রথম 15 লাইনিং এপিথেলিয়াম কি? সিম্পল কলামনার এপিথেলিয়াম। মাঝখানের 15 লাইনিং এপিথেলিয়াম কি? নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আর লাস্ট 8 মিলিমিটারের লাইনিং এপিথেলিয়াম কি? ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড Keratinous stratified squamous. জাস্ট লাইক স্কিন। ওটা ডেভেলপ করে এক্টোডার্মাল প্রোক্টোডিয়াম। যেহেতু এক্টোডার্ম থেকে ডেভেলপ করে লাস্ট 8 মিলিমিটার, সেই জন্য ওইটা হচ্ছে জাস্ট লাইক এপিডার্মিস, আর বাকিগুলো এন্ডোডার্ম থেকে ডেভেলপ করে। এবার আসলে ডাইজেস্টিভ গ্ল্যান্ডটা একটু দেখিয়ে দিই। ডাইজেস্টিভ গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড কি ধরনের গ্ল্যান্ড? এক্সোক্রাইন গ্ল্যান্ড। পিওরলি এক্সোক্রাইন গ্ল্যান্ড। ইয়েস, গুড। কেন এক্সোক্রাইন গ্ল্যান্ড কেন বলছো তুমি? স্যার ডাক্ট আছে। ডাক্ট আছে, এটার সেক্রেশনটা ডাক দিয়ে যেতে হবে। একটু পানি খেয়ে নি। তাই অন্য কোনো টিচার আসলে আমাকে বলবে। আচ্ছা, ডাক্ট আছে তাই না? আর এটা অ্যাকর্ডিং টু অ্যারেঞ্জমেন্ট অফ ডাক্ট কি ধরনের গ্ল্যান্ড? প্যারোটিড গ্ল্যান্ড। লিখে রাখো, কম্পাউন্ড টিউবুলো অ্যালভিওলার। লিখে রাখো, কম্পাউন্ড, বলো। কম্পাউন্ড টিউবুলো অ্যালভিওলার। হ্যাঁ, মানে টিউবগুলি ব্রাঞ্চ হয়ে তারপরে অ্যালভিওলাইতে যাবে। আর স্টোমাকে আমরা কি দেখে আসলাম? ব্রাঞ্চ টিউবুলার। ব্রাঞ্চ টিউবুলার। আর লার্জ ইন্টেস্টাইনে কি দেখে আসলাম? সিম্পল টিউবুলার। সিম্পল টিউবুলার, সিম্পল স্ট্রেট টিউবুলার, কোনো ব্রাঞ্চিং নাই। আবার কয়েলও আছে কিন্তু, বলো। স্যার অ্যাকর্ডিং টু অ্যারেঞ্জমেন্ট অফ ডাক্ট এর পর থেকে স্যার আরেকবার একটু বলবেন, ক্যাচ করতে পারিনি। কোন জিনিসটা? স্যার ওই প্যারোটিড গ্ল্যান্ড কোন ধরনের ডাক্ট? কম্পাউন্ড টিউবুলো অ্যালভিওলার। জি স্যার। কেন আমি দেখাচ্ছি, সবই আছে। আচ্ছা, এটার সেক্রেটরি ইউনিট, এটা কি সেক্রেশন করে?
প্যারোটিড গ্ল্যান্ড কি সেক্রেশন করে বলো তো? সেরাস সেক্রেশন। সেরাস। তাহলে এখানে কি থাকবে? সেরাস সাইনাস থাকবে, অ্যাসাইনাস থাকবে, না মিউকাস অ্যাসাইনাস থাকবে, না দুটোই থাকবে? সেরাস সাইনাস থাকবে শুধু। গুড, সেরাস অ্যাসাইনাস থাকবে, সেরাস অ্যাসাইনাস থাকবে। আর অ্যাসাইনাস থেকে আমি বলেছিলাম শুরুতেই যে ডাক্ট থাকবে সেই ডাক্টের নাম কি? ইন্টারক্যালেটেড ডাক্ট, তারপরে হচ্ছে স্ট্রিয়েটেড ডাক্ট। তো এইরকম দেখা যাবে। এই দেখো, এগুলি হচ্ছে সেরাস অ্যাসাইনাস, 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 সেরাস অ্যাসাইনাস, সেরাস অ্যাসাইনাস। সবগুলির প্রথমে ইন্টারক্যালেটেড ডাক্ট থাকবে, তারপরে স্ট্রিয়েটেড ডাক্ট। আর স্যার- কতগুলি ফাইব্রাস সেপ্টা দিয়ে প্রথমে আগে কতগুলি লোবিউলকে ভাগ করে ফেলবে, আর কতগুলি স্যার- লোবিউল। বলো। স্যার স্ট্রিয়েটেড ডাক্ট হয়ে কি তারপরে ইন্টারক্যালেটেড ডাক্ট হবে, নাকি ইন্টারক্যালেটেড ডাক্ট হয়ে তারপরে স্ট্রিয়েটেড ডাক্ট হবে? আগে ইন্টারক্যালেটেড ডাক্ট, তারপরে স্ট্রিয়েটেড ডাক্ট। আচ্ছা স্যার। আচ্ছা, এই দেখো, প্রথমে প্রতিটা গ্ল্যান্ডের একটা বেসিক জিনিস মনে রাখবে, একটা ক্যাপসুল থাকবে। কি থাকবে বলো? প্রতিটা গ্ল্যান্ডের, সেটা যে কোনো গ্ল্যান্ড হোক, প্রথমে কি থাকবে? একটা ক্যাপসুল। কি থাকবে বলো? ক্যাপসুল থাকবে। ক্যাপসুল। এই ক্যাপসুলটা হচ্ছে কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি, ডেন্স কানেকটিভ টিস্যু। এই কানেকটিভ টিস্যু থেকে কিছু সেপ্টাম ভিতরে গিয়ে এক একটা গ্ল্যান্ডে এক একভাবে প্যাটার্নে গিয়ে কতগুলি লোব তৈরি করবে। লোব থেকে আবার লোবিউলও তৈরি করতে পারে। লোবিউল গুলি কমপ্লিটও হতে পারে, ইনকমপ্লিটও হতে পারে। আচ্ছা, গেল। তারপরে ক্যাপসুল এবং ওই সেপ্টামের মাঝখানে ঢালাও ভাবে যে জিনিসটা সাজানো থাকে সেটা হচ্ছে স্ট্রোমা। কি বলে বলো? এটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু, স্ট্রোমা। এই স্ট্রোমার মধ্যে সেক্রেটরি এপিথেলিয়াম। এপিথেলিয়াম কিন্তু দুই ধরনের আছে, একটা লাইনিং এপিথেলিয়াম আর একটা কি? Secretory epithelium. or glandular epithelium. সেক্রেটারি আর গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। এই গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম গুলি এক একটা গ্ল্যান্ডে এক এক ভাবে সাজানো থাকে। যেমন এখানে অ্যাসাইনাস হিসেবে আছে, কেমন? আবার থাইরয়েড গ্ল্যান্ডে আমরা দেখেছি ফলিকেলের মতো থাকবে। আবার অ্যাড্রিনাল গ্ল্যান্ডে দেখেছি ওই ফ্যাসিকুলারটা, রেটিকুলারিস এইভাবে থাকবে। এক একটা গ্ল্যান্ডে এক এক রকম। তো এই এপিথেলিয়াম গুলিকে আমরা বলি কি? প্যারেনকাইমা। ভদ্রনাম কি? প্যারেনকাইমা। প্যারেনকাইমা। তাহলে গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামের আরেকটা নাম কি? প্যারেনকাইমা। প্যারেনকাইমা। এটা হলো বেসিক জিনিস। একটা গ্ল্যান্ডের ক্যাপসুল থাকবে, ক্যাপসুল থেকে ফাইব্রাস সেপ্টা দিয়ে লোবিউল তৈরি করবে। প্রত্যেকটা লোবিউলের মধ্যে স্ট্রোমা থাকবে। স্ট্রোমার মধ্যে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম গুলি বিভিন্ন প্যাটার্নে সাজানো থাকবে। সেই এপিথেলিয়াম গুলিকে আমরা বলি প্যারেনকাইমা। দিস ইজ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। এখানে সেরাস অ্যাসাইনাস থাকবে এবং বিভিন্ন স্তরের ডাক্ট থাকবে। সেটা হতে পারে ইন্টারক্যালেটেড ডাক্ট, স্ট্রিয়েটেড ডাক্ট, কালেক্টিং ডাক্ট, বিভিন্ন ডাক্ট থাকতে পারে। পরের স্লাইডে যাচ্ছে। এই দেখো, আমি শুধু ডাক্ট এঁকেছি, মানে টিউবটা কত ব্রাঞ্চ হয়ে টয়ে, তারপরে একটা অ্যাসাইনারও বলি আমরা, অ্যালভিওলাইও বলি, একই জিনিস কিন্তু। এগুলি হচ্ছে সেক্রেটরি ইউনিট। এক্সোক্রাইন গ্ল্যান্ডের সেক্রেটরি ইউনিটকে আমরা অ্যাসাইনাসও বলি, অ্যালভিওলাইও বলি। তো যেহেতু এটা দেখো অনেকবার বিভক্ত হয়েছে, এটাকে আমরা কি বলছি? কম্পাউন্ড Tubular alveoli. টিউবুলো অ্যালভিওলার। এই যে একটু আগে কে জিজ্ঞেস করলা?
যেটা অ্যাসাইনাস থেকে বের হয়েছে এটাকে বলে ইন্টারক্যালেটেড ডাক্ট, এইটুকু। এরপরে ইন্টারক্যালেটেড ডাক্টের সেক্রেশন গুলি যে ডাক্টে যাবে সেটাকে বলে স্ট্রিয়েটেড ডাক্ট। আর স্ট্রিয়েটেড ডাক্ট দিয়ে যখন একটা বড় ডাক্টে ওপেন করবে সেটাকে আমরা বলি কালেক্টিং ডাক্ট বলতে পারি, ইন্টারলোবার ডাক্ট বলতে পারি, অথবা লার্জ ডাক্ট বলতে পারি। তো এই ডাক্টগুলি এপিথেলিয়াম সাধারণত কিউবয়েডাল কলামনার হবে, কিন্তু লার্জের প্যারোটিড গ্ল্যান্ডের যে লার্জার ডাক্টগুলো আছে এগুলির লাইনিং এপিথেলিয়াম হবে স্ট্র্যাটিফাইড কলামনার। কি বললাম? স্ট্র্যাটিফাইড কলাম। তাহলে যদি বলে স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম কোথায় পাওয়া যায়, কি বলবা? Collecting duct of parotid gland. লার্জার ডাক্ট অফ এক্সোক্রাইন গ্ল্যান্ড বলে দিই, যেমন এক্সাম্পল হিসেবে প্যারোটিড গ্ল্যান্ড। অন্য কোথাও কিন্তু পাবা না, খুঁজেও পাবা না, বলে দিলাম। সিডোস্ট্র্যাটিফাইড পেতে পারো, কিন্তু স্ট্র্যাটিফাইড কলামনার আর অন্য কোথাও পাবা না। সিমিলারলি স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল অন্য কোথাও পাবা না, শুধু এক জায়গায় পাবা, আমি বলেছিলাম কোনো এক ক্লাসে। বলো। ওভারিয়ান ফলিকল। ইয়েস, গ্রানুলোস আছে, সেটাও আবার ফিমেলে পাবো, মেলে পাবো। দেখো এখন এটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, মিক্সড এক্সোক্রাইন গ্ল্যান্ডের একটা ইউনিট দেখিয়েছি। এটাও কম্পাউন্ড টিউবুলার অ্যালভিওলার। তো যেহেতু মিক্সড গ্ল্যান্ড, এখানে কিছু সেরাস অ্যাসাইনাসও থাকবে এবং কিছু মিউকাস অ্যাসাইনাসও থাকবে। তো এটা সেরাস, এটা মিউকাস, দুইটার মধ্যে ডিফারেন্সটা দেখো। সেরাস অ্যাসাইনাসের লুমেনটা একেবারে নাই বললেই চলে, অনেক সময় আমরা অবলিটারেটেড বলি। সেলগুলো হচ্ছে পিরামিডাল ইন শেপ, লক্ষ্য করো। নিউক্লিয়াস সেন্ট্রালি প্লেসড, এবং প্রতিটা সেলের বেসমেন্ট মেমব্রেন, বেস এবং বেসমেন্ট মেমব্রেনের মধ্যে মায়ো এপিথেলিয়াল সেল থাকবে। আমি একটু আগেই মাসেল পড়ানোর সময় বলেছি, বডিতে কন্ট্রাকটাইল সেল, মাসেল ছাড়া আর কি আছে? মায়োএপিথেলিয়াল সেল। এই দেখো এইখানে সেই মায়োএপিথেলিয়াল সেল আছে। কোথায় দেখেছো? এই মায়োএপিথেলিয়াল সেলগুলি যখন কন্ট্যাক্ট করবে তখন অ্যাসাইনাস থেকে এই যে এখানেও মায়োএপিথেলিয়াল সেল দেওয়া আছে। মায়োএপিথেলিয়াল সেল এগুলি কন্ট্যাক্ট করলে সেক্রেশন গুলি এদিক দিয়ে স্যালাইভা, এদিক দিয়ে প্রথমে ইন্টারক্যালেটেড ডাক্ট, এই যে ইন্টারক্যালেটেড ডাক্ট, তারপরে স্ট্রিয়েটেড ডাক্ট। স্ট্রিয়েটেড ডাক্ট কেন বলেছে দেখো, একটা স্ট্রেট ডাক্ট কেটে এখানে দেখিয়েছে। স্ট্রেট ডাক্টের যে বেজে আছে বেজাল লেয়ার থেকে এরকম ফোল্ডেড থাকে। এই ফোল্ডেড থাকার কারণে এটার অ্যাপিয়ারেন্স কিসের মতো মনে হচ্ছে? স্ট্রিয়েটেড কথাটার বাংলা মানে কি বাবা? চিরুনির মতো দেখতে। ডোরা Duct কাটা। কাটা। হ্যাঁ, দাগ কাটা, ডোরা কাটা, এইরকম। বাঘের গা হচ্ছে স্ট্রিয়েটেড, রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক আছে, এই কারণে আমরা স্ট্রিয়েটেড ডাক্ট বলছি, কিন্তু এটাতে সেমন কিছু নাই, এই জন্য ওগুলিকে বলছি। এটার কারণ হচ্ছে এটাতে প্রচুর আয়ন ট্রান্সফার হয়, আয়নিক ট্রান্সপোর্ট হয়, প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকে। ওই যে খাসগুলি আছে, খাসগুলির মধ্যে প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকে, কেননা মাইটোকন্ড্রিয়া থেকে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের জন্য এটিপি দরকার হয়। কি দরকার হয়? কি এটিপি দরকার হয় কি না, বলো না? Yes, sir. হ্যাঁ, তাহলে যেসব সেলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয় সেসব সেলেও মাইটোকন্ড্রিয়া বেশি থাকে। আবার মিউকাস অ্যাসাইনাস দেখো, লুমেনটা বেশ বড়। কি বলেছি? লুমেনটা বড়। সেলগুলোকে আমরা লেস পিরামিড বলবো।
কিউবয়েডাল বলবো না, পিরামিডও বলবো না, কলামনারও বলবো না, কি বলবো? লেস পিরামিড। লেস পিরামিড। এখন মিউকাস সেক্রেশনে তোমার অ্যাপিক্যাল রিজিয়নে মিউকাস জমা হতে হতে নিউক্লিয়াসকে পুশ করে বেজের দিকে নিয়ে আসবে, যার কারণে নিউক্লিয়াসের শেপগুলি কিরকম হয়ে যাচ্ছে? ফ্ল্যাট। ফ্ল্যাট। তাহলে আমরা লুমেন দেখে বুঝতে পারবো, সেলের শেপ দেখে বুঝতে পারবো, এবং নিউক্লিয়াস দেখে বুঝতে পারবো যে কোনটা সেরাস অ্যাসাইনাস, কোনটা মিউকাস অ্যাসাইনাস। তাহলে প্যারোটিড গ্ল্যান্ডে আমরা কোন অ্যাসাইনাস পাবো? এইটা পাবো না এইটা পাবো? সেরাস অ্যাসাইনাস পাবো। সেরাস। আর এটা যেহেতু মিক্সড গ্ল্যান্ড, দেখো মিক্সড গ্ল্যান্ডে কি অবস্থা হচ্ছে, মিউকাস পার্ট দেখো লুমেন অনেক বড়, লুমেন অনেক বড়, সেলগুলির নিউক্লিয়াস বেজালি প্লেসড, কারণ এখানে প্রচুর মিউকাস আছে। মিউকাস পার্ট ইজ সারাউন্ডেড বাই সেমিলুনার মানে অর্ধচন্দ্রাকৃতি সেরাস পার্ট। এখানকার সেলগুলি দেখো পিরামিডাল, নিউক্লিয়াস গুলি সেন্ট্রালি প্লেসড এবং লুমেন কম্পারেটিভলি ছোট। এটাকে বলে সেরাস ডেমিলিউন। কি বলে? সেরাস ডেমিলিউন। কি বলে? সেরাস ডেমিলিউন। কেন ডেমিলিউন বললো কেন? ডেমি মানে হাফ আর লিউন মানে চাঁদের মতো। মুন শেপ। অর্ধ চন্দ্রাকৃতি ডেমিলিউন। ঠিক আছে, তাহলে মিক্সড গ্ল্যান্ডে কি থাকবে? মিউকাস পার্ট ইজ সারাউন্ডেড বাই সেরাস ডেমিলিউন। মিউকাস পার্ট ইজ সারাউন্ডেড বাই সেরাস ডেমিলিউন। তাহলে এই গ্ল্যান্ডের সেক্রেশন থেকে সেরাস সেক্রেশনও আসবে, আর কি সেক্রেশন আসবে? Mucus. তাহলে সাবমিউকাস গ্ল্যান্ড যেটা আমাদের এখানে আছে সেটা হচ্ছে প্রিডমিনেন্টলি সেরাস, আর সাবলিঙ্গুয়াল যেটা আছে সেটা কি? Predominantly mucus. মিউকাস। তাহলে ওখানে মিউকাস অ্যাসাইনাস বেশি থাকবে কম্পারেটিভলি। এইটাই ক্লিয়ার? Sir, স্যার Serous acini এর নিউক্লিয়াসটাকে কি শেপে বলবো? বলো বলো বলো। Nucleus of Serous acini what shaped? এটা কি বলবো? নিউক্লিয়াস অফ সেরাস অ্যাসাইনাস রাউন্ডেড শেপ, রাউন্ডেড। আর মিউকাস acini হচ্ছে ওভাল নাকি ফ্ল্যাট? না ফ্ল্যাট, ফ্ল্যাট শেপ। ওই যে স্কেলেটাল মাসেলের মতো, বেচারা চাপে পড়ে ফ্ল্যাট হয়ে গিয়েছে। স্কেলেটাল মাসেলে কিসের জন্য চাপে পড়েছিল বলো তো? মায়োফিলামেন্ট। মায়োফিলামেন্ট। আর এখানে কিসের জন্য চাপে পড়েছে? মিউসিন গ্র্যানুল। গ্র্যানিউলস। মিউসিনের জন্য। Thank you, sir. বলো। স্যার স্টেইনিংটা যদি বলতেন নিউক্লিয়াস গুলোর, সেরাস অ্যাসাইনি আর মিউকাস অ্যাসাইনির ক্ষেত্রে। একটু জোরে বলো বাবা। স্যার স্টেইনিং গুলো যদি বলতেন নিউক্লিয়াস গুলোর, যে সেরাস অ্যাসাইনি আর মিউকাস অ্যাসাইনির মধ্যে একটা ডিফারেন্স। এই ছবিটা দেখো একটু, এই ছবিটা দেখো, আরেকটা ছবি দিয়েছি আমি তো, অনেক ছবি দিচ্ছি দেখো। এটা হচ্ছে মিউকাস অ্যাসাইনাস সেল। দেখো এই যে মিউকাস, এখানে মিউকাস কিন্তু তোমার মোটামুটি মিউকোপলিস্যাকারাইড, এবং এইটা লাইটলি স্টেইনড এবং সেলগুলি বেজালি প্লেসড। এই যে মিউকাস সেক্রেশন করার ফলে সেলগুলি বেজালি, আমি পরে সেলগুলি আরো বড় করে দেখাবো এইটা। আর সেরাস অ্যাসাইনাসে নিউক্লিয়াস গুলি রাউন্ডেড, কিন্তু এখানে যেহেতু সেরাস মানে কি এনজাইম, তাই তো নাকি? জি স্যার। এনজাইম কে সেক্রেট করবে বলো তো? এনজাইম, অল এনজাইমস আর কি? প্রোটিন ইন নেচার। তাহলে প্রোটিন কোন অর্গানেলি করবে? তাহলে এই যে সেরাস অ্যাসাইনাস সেলগুলিতে দেখো প্রচুর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। তাহলে যেহেতু রাইবোজোম থাকবে, এইটার হিমাটোক্সিলিন এসিওনিস্ট্রিন নিলে কি কালার নেবে? Blue color. ব্লু কালার নেবে।
আর উপরে যে অ্যাসিড সেক্রেশন যেগুলি থাকবে ওগুলি তোমার, আচ্ছা আমার চার্জ চলে যেতে পারে, বুঝতে পেরেছো? না ঠিক আছে, আমি চার্জারে আমি প্লাগ পয়েন্টের সুইচটা দেই নাই, বুঝেছো? না দিয়েই চালাচ্ছিলাম, ব্যাটারি শেষ। প্রবলেম নাই, আরো কিছুক্ষণ চালাতে পারবো। তোমাদের প্রবলেম নাই তো? না স্যার। কয়জন আছো দেখি? 82 জন। আচ্ছা, তাহলে এই সেলগুলি কি কালার নেবে বলো তো? লুইস। হ্যাঁ, বেসিক ডাই। ঠিক আছে। আর এই যে এখানে আরো স্ট্রেটেড ডাক্টের সেলগুলি এখানে সুন্দর করে দেওয়া আছে, দেখো বেজাল পোর্শন গুলি ফোল্ডেড, এবং প্রতিটা ফোল্ডের মধ্যে কি আছে দেখো? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। এই কারণে এগুলিকে স্ট্রেটেড ডাক্ট বলে। কেন মাইটোকন্ড্রিয়া বেশি আছে? Active transport. আয়নিক ট্রান্সপোর্টার। ঠিক আছে, আমি পরের স্লাইডে যাচ্ছি। দিস ইজ এ সেরাস অ্যাসাইনার সেল। স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমি যে কথাগুলি বলেছি একদম অক্ষরে অক্ষরে এখানে মিল আছে। নিউক্লিয়াসের শেপ কিরকম বলো? Rounded. রাউন্ডেড। কোন অর্গানেলি বেশি? Rough endoplasmic reticulum. এটাই মেইন জিনিস। সেলগুলো পিরামিডাল। এটা মিউকাস অ্যাসাইনার সেল। সেলগুলো লেস পিরামিড, নিউক্লিয়াসটা বেজালি প্লেসড। কারণ বলো? ডিউ টু মিউসিনোজেন গ্রানুল। এই যে উপরে দেখো অনেক মিউসিন গ্রানুলস আছে, এবং এখানে যেহেতু কম্প্যাক্ট মিউকোপলিস্যাকারাইড, প্রোটিন প্লাস কার্বোহাইড্রেট দুটোরই দরকার পড়ছে, সেই জন্য গোলগি অ্যাপারেটাসও আছে, আবার কি আছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামও আছে। তাহলে এটাতে গোলগি অ্যাপারেটাসের সংখ্যা একটু কি বেশি থাকবে। ঠিক আছে? জি স্যার। এই সেলটা কি বলতে পারবা? Myoepithelium. গুড। তাহলে এটা হলো সেরাস অ্যাসাইনাস, এটা মিউকাস অ্যাসাইনাস সেল। দুটোর মধ্যে ডিফারেন্স। মায়োএপিথেলিয়াল সেল স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তাহলে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডটা কি প্রিডোমিনেন্টলি? Serous. এইটুকু জেনে রাখো, এটা জিজ্ঞেস করো। আর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড সেরাসও আছে, তবে এটা মিউকাস। আর স্ট্রাকচার মোটামুটি কম বেশি ইয়ে হবে। তাহলে স্যার ড্যামিলিউনি কি দুইটাতেই পাবো? সাবম্যান্ডিবুলারও পাবো, সাবলিঙ্গুয়ালও পাবো? কি জিনিস? ড্যামিলিউন সেরাস ড্যামিলিউনটা কি পাবো? সেরাস ডেমিলিউনটা সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডে নাই বললেই চলবে, এই হঠাৎ মঠাৎ দেখা যেতে পারে, বাট সাবম্যান্ডিবুলারে প্রমিনেন্ট। ঠিক আছে? এবার আসো Sir, প্যানক্রিয়াস। আচ্ছা, আজকে থাকবে না। আচ্ছা, প্যানক্রিয়াসটা একটু শেষ করে দেই, শেষই তো প্রায়। প্যানক্রিয়াসও একই রকমের, একটু বলে শেষ করে দেই। প্যানক্রিয়াসটাও একই রকমের, জাস্ট প্যারোটিড গ্ল্যান্ডের মতনই। মনে করবা জাস্ট প্যারোটিড গ্ল্যান্ডের মতনই, কিন্তু প্যানক্রিয়াসটা কি একটা মিক্সড গ্ল্যান্ড। প্যানক্রিয়াসের যে এক্সোক্রাইন পার্টটা আছে, এটা একদম হুবহু তোমার প্যারোটিড গ্ল্যান্ডের মতো, কারণ সেরাস সেক্রেশন করে। সেরাসের মধ্যে কি কি এনজাইম আছে? প্যানক্রিয়াটিক এনজাইম কি কি আছে বলো তো কে দেখি? Pancreatic alpha amylase.
Lipase, amylase আর trypsin, trypsin. Amylase কার্বোহাইড্রেট, লাইপেজ হচ্ছে প্রোটিন, আর ট্রিপসিন প্রোটিন, আর লাইপেজ হচ্ছে ফ্যাট। এই তো 3 ধরনের এনজাইম সেক্রেট করে এই অ্যাসাইনাস থেকে। এটা ওই যে একই রকমের অ্যাসাইনাস, প্যারোটিডে যেরকম অ্যাসাইনাস, এখানে কোনো ডেমিলিউন থাকবে না, এখানে কোনো পিওরলি সেরাস এক্সোক্রাইন পার্ট, এইটাই। আর মাঝে মাঝে কি থাকবে, এইরকম আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স দেখা যাবে, পেল কালারের। কি দেখা যাবে? Islets of Langerhans. আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বডিতে, হেডে বেশি থাকবে, বডিতে বেশি থাকবে, না টেইলে বেশি থাকবে? এটা জিজ্ঞেস করে। টেইলে বেশি থাকবে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কি কি সেল থাকে? আলফা সেল, বিটা সেল, গামা সেল, পিপি সেল। এই যে এরকম দেখো, আর একটু বড় করে এঁকেছি আমি। এটা প্যানক্রিয়াসের এক্সোক্রাইন পার্ট, এখানে কোনো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নাই। আর একটা ডাক্ট দেখা যাচ্ছে, এটা কালেক্টিং বড় ডাক্ট। এইবার দেখো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা আমি দেখাচ্ছি, পেল কালার। অন্য জায়গার চেয়ে এই জায়গাটা একটু পেল কালার, এটা হায়ার ম্যাগনিফিকেশনে দেখা। এইখানে 3 ধরনের সেল পাওয়া যাবে, আলফা, বেটা, ডেল্টা। এই 3টা সেলের তোমার ফাংশন জিজ্ঞেস করে। আলফা সেলের কাজ কি? গ্লুকাগন গ্লুকাগন গ্লুকোজ লেভেলকে কি করে? বাড়ায়। আর গ্লুকোজ কনসেন্ট্রেশন বাড়ায়। আর বেটা সেল ইনসুলিন ইনসুলিন। ইনসুলিনের কাজ কি? ব্লাড গ্লুকোজ কমায়। তাহলে ইনসুলিন বেটা সেল নষ্ট হয়ে গেলে কি হতে পারে? টাইপ 2 ডায়াবেটিস। আচ্ছা, ইনসুলিন ঠিক আছে, বেটা সেল ঠিক আছে, তবুও ডায়াবেটিস হয়েছে, তাহলে কি প্রবলেম হতে পারে? রিসেপ্টর insulin ইনসুলিন সিক্রেট হচ্ছে, কিন্তু পেরিফেরিতে রিসেপ্টর গুলোর প্রবলেম থাকার কারণে ইনসুলিনটাকে কাজে লাগাতে পারছে না। কেমন? তাহলে এটা রিসেপ্টর মেডিয়েটর হতে পারে, আবার ল্যাক অফ ইনসুলিনের জন্য হতে পারে। টাইপ 2 ডায়াবেটিস। আর টাইপ 1 ডায়াবেটিস কোনটা? ডায়াবেটিস ইনসিপিডাস। ইনসিপিডাস পিটুইটারি গ্ল্যান্ডে যদি সমস্যা হয়, প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসে যদি কোনো সমস্যা হয়, এডিএইচ সেক্রেশন হতে পারবে না, কিডনিতে ওয়াটার অ্যাবজর্পশন হতে পারবে না, ফ্লুইড লস হয়ে যাবে। এই ছিল মোটামুটি, শেষ। তাহলে এরপরে লিভার টিভার পড়াবো। লিভারও বেশ ইন্টারেস্টিং, এগুলি সুন্দর করে সাজানো আছে, এগুলি পড়াবো। সব স্লাইড মোটামুটি রেডি, বুঝেছো? আচ্ছা, তোমরা কি সন্ধ্যার সময় ফ্রি থাকো? সন্ধ্যায় কি করো তোমরা? সন্ধ্যাবেলা শুনে একটু কথা বলো না। স্যার আমাদের অন্য সাবজেক্টের এক্সাম গুলো তো চলতেছে, ওগুলোর জন্য পড়তে হয় স্যার। এখন সপ্তাহে 2টা করে 3টা করে আইটেম হয়। হোয়াট অ্যাবাউট অ্যানাটমি? অ্যানাটমিক্যালি যাদের, আমি আচ্ছা ভালো কথা মনে করেছি, অ্যানাটমি যাদের হেড নেকের যেগুলি বাকি আছে, ব্রেন আইবল, কারণ কিছু টিচার চলে গিয়েছে, তো অনেকে তো দিতে পারো নাই। তো আমরা যদি নিতে চাই, তোমরা দিতে পারবে তো? কারণ দিয়ে দেওয়াটা ভালো। দেখি আমি আলাপ করে দেখি। আমাদের আসলে সমস্যা হয়ে গেছে, 7 জন টিচার চলে যাওয়াতে, ওদিকে আবার ফার্স্ট ইয়ার আসছে, ওদেরও কিছু শুরু করতে হচ্ছে।